তো আমি জানি না আমি শেয়ার করতে পারবো কিনা আমার স্ক্রিনটা। আমি কখনো গুগল মিটে আমার স্ক্রিন শেয়ার করেছি বলে মনে হয় না। লেট মি ট্রাই। প্রেজেন্ট নাও এ গিয়ে ওকে, I'll have to share screen. Let's see. Okay. Funny. আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, কেউ দেখা যদি যাচ্ছে। জি একটু ভাইয়া, বলতে। দেখা যাচ্ছে। ওকে, তো আচ্ছা, কারো মাইক মনে হয় অন আছে, কাইন্ডলি একটু যদি অফ করতেন। তাহলে শুরু করা যাক। আমার টাইটেল হচ্ছে রাইটিং এফেক্টিভ অ্যাবস্ট্রাক্টস এন্ড রেফারেন্সেস। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট আমি মনে করি এখানে সবাই ভার্সিটির স্টুডেন্ট হয়তো, আহ, আমি যতদূর খোঁজ নিয়েছি। তাহলে সবারই এখন আমার মনে হয় কমপক্ষে কিছু হলেও সায়েন্টিফিক পেপার দেখার অভিজ্ঞতা আছে। সেটার ওভারঅল স্ট্রাকচার কি হয় আমার মনে হয় সবাই জানে। তারপরে একটু ব্রিফলি বলি যে আমরা প্রথমেই যেটা দেখি সেটা হচ্ছে পেপারের টাইটেল, তারপরেই আসে অথরের নেম, মানে সেটা একটা হতে পারে, মাল্টিপল হতে পারে, অনেকজন হতে পারে, যারা পেপারটা অথবা গবেষণাটা কন্ডাক্ট করেছে তাদের নাম। তারপর পরই চলে আসে আমাদের অ্যাবস্ট্রাক্ট। তারপরে থাকে ইন্ট্রোডাকশন, এর মধ্যে থাকে কিওয়ার্ড, কিছু 4-5টা কিওয়ার্ড সিলেক্ট করে দিতে হয় যে ওভারঅল এই রিসার্চটাকে, এই যে পেপারটা লেখা হয়েছে সেই পেপারের রিসার্চটাকে 4-5টা ওয়ার্ডে কিভাবে যদি বলতে হয় তাহলে সেই 4-5টা ওয়ার্ড কি হবে, সেগুলি হচ্ছে কিওয়ার্ড। তারপরেই চলে আসে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আসলে একটু ব্যাকগ্রাউন্ড, সেটা কেন করলো তারা, এর পূর্ব ইতিহাসটা কি, একটু অন্য কোনো এই সম্পর্কিত রিসার্চ আছে কিনা, সেই গ্যাপটা কোথায়, রিসার্চ গ্যাপটা সেটা আইডেন্টিফাই করে একটু আলোকপাত করা, সেটা করা হয় ইন্ট্রোডাকশনে। তারপরে আসে ম্যাটেরিয়ালস, মেথড, সেখানে কি কি পদ্ধতি, কি কি স্কিল ব্যবহার করে রিসার্চটা কন্ডাক্ট করা হয়েছে সেটা আলোকপাত করা হয়। তারপরে চলে আসে রেজাল্ট সেকশন, সেখানে ফাইন্ডিংস গুলি নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন গ্রাফ, টেবল, বিভিন্ন কিছু পদ্ধতির মাধ্যমে রেজাল্টটাকে উপস্থাপন করা হয়। তারপরে ডিসকাশন সেকশন থাকে, কোথাও থাকে না, যেমন বড় বড় জার্নাল যেগুলি। আর এই ফরম্যাটটা আসলে ইউনিভার্সাল না, এটা জার্নাল টু জার্নাল ভ্যারি করে আসলে। যেমন বড় বড় জার্নালগুলি যেমন হচ্ছে সায়েন্স, নেচার, এসবে আসলে এই ফরম্যাট ফলো করা হয় না। এখানে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে সবকিছুই একটা একটা ফ্লোর মধ্যে আলোচনা করা হয়, এমন ভাবে যে আসলে আপনি ওইভাবে টাইটেলটা খুঁজে পাবেন না যে এটাকে ইন্ট্রোডাকশন বলা হচ্ছে বা কোনটাকে মেথড বলা হচ্ছে। সেখানে জাস্ট একটা গল্প বলা হয় একটা প্যারাগ্রাফ আকারে। তো আহ, কিন্তু যেগুলি হচ্ছে মোস্ট অফ দ্য আদার জার্নালস, সেখানে সেটা করা হয় এই কারণে যে সেটা সংক্ষেপে উপস্থাপন করতে হয়। কারণ নেচার সায়েন্স আমরা সবাই জানি ওয়ার্ল্ডের মানে নাম্বার 1 নাম্বার 2 জার্নালস। তো সেগুলিতে অনেক বেশি সাবমিশন থাকে, অনেক আর্টিকেল তাদেরকে কভার করতে হয়। স্পেসটা একটা তাদের জন্য একটা আসলে লিমিটিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এই জন্য তারা যত সংক্ষেপে পারা যায় একটা রিসার্চকে উপস্থাপন করে বাকি সব তথ্যগুলি আসলে তারা সাপ্লিমেন্ট আকারে দিয়ে দেয়। যত গ্রাফ, সাপ্লিমেন্ট ইনফরমেশন, কোনো ডাটা, কোড, এইসব সাপ্লিমেন্ট হিসেবে থাকে। আর বাকি মোস্ট অফ দ্য জার্নালগুলিতে আসলে এই ফরম্যাটটা থাকে, যেটা আমি বলছি যে অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে তারপরে ধীরে ধীরে আমি ডিসকাশন পর্যন্ত আসলাম। তারপরে থেকে কনক্লুশন, আসলে টাইটেলটা থাকতেও পারে কনক্লুশন অথবা নাও থাকতে পারে, জাস্ট একটা কমেন্ট থাকতে পারে হয়তো একটা ছোট প্যারাগ্রাফ আকারে, অথবা ফিউচার ডিরেকশন, এইভাবে থাকে। তারপর পরই চলে আসে আমাদের রেফারেন্স সেকশন, যেটা আমার আলোচ্য বিষয়, দুটো বিষয়ের একটা। তো এই হলো একটা রিসার্চ পেপারের ফরম্যাট। এখন
এর মধ্যে আমাকে আলোচনা করতে বলা হয়েছে অ্যাবস্ট্রাক্ট এবং রেফারেন্স ব্যাপারে। আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্ট যদি আমরা অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে কথা বলি, তাহলে বলতে হয় অ্যাবস্ট্রাক্ট আসলে কি। আমরা অ্যাবস্ট্রাক্ট শব্দটার অর্থ আমরা সবাই জানি, যেটা আসলে জিস্ট বা মূল জিনিসটা কি আসলে। আর জিনিসটাই আসলে তাই, যে এই যে একটা পেপার, এটা লেখা হয়েছে হয়তো 14 20 25 30 পেজেস একটা লং পেপার। সেই পেপারটা আমার হয়তো রিসার্চের সাথে যায় কিনা, আমি সেই পেপারটা কি পড়তে শুরু করব কিনা, সেটা তো আগে জানা দরকার, তাই না? তো সেই তথ্যটা আপনি পেয়ে যাবেন অ্যাবস্ট্রাক্টে। আপনি যখন অ্যাবস্ট্রাক্টটা সাধারণত হয় 250 থেকে 350 ওয়ার্ডের মধ্যে, সেটা কি নিয়ে হয়েছে, আম, কি কারণে রিসার্চ তারা করার সিদ্ধান্ত নিল, একটু ব্যাকগ্রাউন্ড, তারপরে একটু একটু মেথোডোলজি কিভাবে করলো, কি কি পদ্ধতি অবলম্বন করে, তারপর কি কি ফাইন্ডিংস একদম জাস্ট 1-2 লাইনে, 1-2 সেন্টেন্সে সেটা লেখা। তারপরে কনক্লুশন, যে আসলে ওভারঅল টেক ওয়েটা কি এই রিসার্চ থেকে। এই সব মিলিয়ে, ওই যে বললাম, 250 থেকে 350 ওয়ার্ডের মধ্যে সংক্ষেপে নিজের রিসার্চটাকে উপস্থাপন করা, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো এটার পারপাস হচ্ছে, এখানে আমি একটু পয়েন্ট আউট করার চেষ্টা করেছি 3টা পয়েন্ট। নাম্বার 1 হচ্ছে সামারাইজ কি পয়েন্টস অফ রিসার্চ পেপার, যেটা আমি বললাম যে কি কি পয়েন্টগুলি মিলে আসলে রিসার্চ পেপারটাকে শেপ দিয়েছে বলা যায়, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে রেজাল্ট, a little bit of maybe discussion, one line. তারপরে হচ্ছে এইডস ইন্ডেক্সিং ইন ডেটাবেজেস। আচ্ছা, রিসার্চ পেপারগুলি খোঁজার জন্য আসলে অনেকগুলি ডেটাবেজ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গুগল স্কলার, খুবই বহুল ব্যবহৃত এখন। তারপরে পাবমেড আছে, সায়েন্স ডিরেক্ট আছে। এভাবে অনেকগুলি ডেটাবেজ আছে। সেখানে যে কোনো রিসার্চ টপিকের উপর কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করলে দেখা গেলো হাজারো পেপার মুহূর্তের মধ্যে চলে আসে সামনে। তো সেই পেপারগুলি কিভাবে অর্গানাইজ করা হয়, বা এই একটা সার্চের ফলে কোন পেপারটা সামনে আসবে কিভাবে নির্ধারিত হবে, সেটা নির্ধারিত হবে আমার অ্যাবস্ট্রাক্টে কি কি ওয়ার্ড আমি ব্যবহার করেছি, তাই না? তো সেই ওয়ার্ডগুলি তো অবশ্যই আমার ফিল্ডের সাথে রিলেভেন্ট বলেই তো ওয়ার্ডগুলি আমি ব্যবহার করছি সেখানে অ্যাবস্ট্রাক্টে। তো এই সার্চ ইঞ্জিন গুলি করে কি, এই ডেটাবেস গুলি করে কি, এই কিওয়ার্ড গুলিকে ধরে একজন ইউজার যখন একটা ওয়ার্ড ব্যবহার করে সার্চ দিচ্ছে, তখন এই এই সিস্টেমটা, এই যে কম্পিউটার সিস্টেমটা করে কি, সেই ওয়ার্ড গুলিকে সেই কিওয়ার্ড সেকশন অথবা অ্যাবস্ট্রাক্টে খোঁজার চেষ্টা করে। হ্যাঁ, সেটা খুঁজে তারপর সেটা সামনে নিয়ে আসে। তো এটা ইন্ডেক্স করতে সাহায্য করে যে আসলে কোন রিসার্চটা কোন ফিল্ডে কোথায় যাবে। তারপর হচ্ছে enhances paper discoverability, which is kind of similar to indexing database, যে যখন আমি একটা কিওয়ার্ড ধরে সার্চ করব, তখন সেটা সামনে আসবে কিনা সেটা নির্ধারণ করে আমি অ্যাবস্ট্রাক্টে কি কিওয়ার্ড ব্যবহার করেছি সেটার উপর আসলে। আহ, তো সেই জিনিসটা করতে হেল্প করে এই অ্যাবস্ট্রাক্ট। তারপরে চলে আসি যে কি কম্পোনেন্টস অফ এন অ্যাবস্ট্রাক্ট, কি কি কম্পোনেন্ট মিলে। আমি অলরেডি বলেইছি। তারপরে একটু স্ট্রাকচারড ওয়েতে যদি বলি, যে একটু ব্যাকগ্রাউন্ড থাকবে, যে কনটেক্সট অফ দ্য স্টাডি, সেখানে কি কনটেক্সটে স্টাডিটার পরিকল্পনাটা এসেছে কোত্থেকে, আসলে মাথা থেকে রিসার্চারদের, সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু 1-2টা লাইন হয়তো বলা হবে। তারপরে অবজেক্টিভ থাকবে, যে আসলে কি গোলটা তারা অ্যাচিভ করতে যাচ্ছে এই রিসার্চটার মাধ্যমে। তারপর মেথড বর্ণনা করে হয়তো 1-2 লাইন থাকতে পারে। রেজাল্ট থাকবে, কি ফাইন্ডিংস অবশ্যই, কারণ সেটা ইম্পর্টেন্ট। অনেকে জাস্ট রেজাল্টটা খোঁজার চেষ্টা করে, যে এই পেপারটা আমার সাথে আমি জানি সম্পর্কিত, জাস্ট কি পেয়েছে তারা সংক্ষেপে একটু দেখে নেই। অ্যাবস্ট্রাক্টের মিডল বরাবর একটু চোখ রাখলেই কিন্তু রেজাল্টটা দেখা যায়। তারপর কনক্লুশন, যে মেইন টেক ওয়ে কি, হ্যাঁ, এটার এটার গুরুত্বটা কি ছিল, এইসব মিলিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়। রাইটিং টিপস যদি আমি বলি, তাহলে বললামই আমি, 150 থেকে 250টা ওয়ার্ড, অনেক সময় 300টাও হয় আসলে, কোথাও কোথাও। আহ, এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা লিখতে হয়। ক্লিয়ার এবং প্রিসাইজ ল্যাঙ্গুয়েজে লিখতে হবে আসলে। এখানে অ্যাবস্ট্রাক্টের মধ্যে তেমন কোনো ইলাবোরেশন, কোনো আহ, কি বলবো, এমন কিছু যেটা
আরো এক্সপ্লেনেশনের ডিমান্ড করে সেসব ল্যাঙ্গুয়েজ আসলে ব্যবহার না করাই ভালো। জার্গন এবং অ্যাক্রোনিম, শর্ট ফর্মে কিছু একটা কোনো একটা সাইন্টিফিক দেখা হলো টার্ম ওই ফিল্ডে রিলেটেড, যেটা হয়তো শুধু অ্যাক্রোনিম ব্যবহার করে, শুধু শর্ট ফর্মটা ব্যবহার করে সহজে কেউ চিনবে না, আহ, সেটা ব্যবহার না করাই ভালো। কিন্তু যেটা বহুল ব্যবহৃত আমার মনে হয়, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, সেটা ব্যবহার করা যায়। যেমন হচ্ছে, আমি মলিকুলার বায়োলজি ফিল্ডের, তো সুতরাং মলিকুলার বায়োলজিতে পিসিআর চিনা না এরকম কোনো লোক নাই। তো পিসিআর আমি আমার মনে হয় বলতে পারি আহ, সংক্ষেপে অ্যাক্রোনিমে। কিন্তু এর থেকে একটু ডিটেলসে যদি হয়ে যায়, যেটা অ্যাক্রোনিম সবাই হয়তো জানবে না, সেটা না ব্যবহার করাই ভালো। তারপর কি টেন্সে আমি আসলে কি কি ভয়েসে আমি কথাটা বলবো অ্যাবস্ট্রাক্টে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই বেশিরভাগ ব্যবহৃত হয়। পাস্ট টেন্সও ব্যবহার করা যেতে পারে, পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করতে দেখেছি আমি বিভিন্ন অ্যাবস্ট্রাক্টে, সেটা করা যেতে পারে। আর বড় একটা রুল হচ্ছে যে কোনো সাইটেশন অথবা কোনো রেফারেন্স অ্যাবস্ট্রাক্টের মধ্যে ব্যবহার, যদি এক্সেপশন আছে সেটা ডিটেলসে বলা যেতে পারে কোনো এক সময়, অথবা আপনারা নিজেরাও যখন আরো বেশি সাইন্টিফিক পেপার করবেন তখন দেখবেন। যেটা হয়তো আমি বলি যে আহ, কিছু আছে রিভিউ আর্টিকেল, অ্যাকচুয়াল রিসার্চ আর্টিকেল না, রিভিউ আর্টিকেল। সেই রিভিউ আর্টিকেল লেখার সময় কোনো কোনো ক্লেম যখন করে, মানে একটা যখন সেন্টেন্স বললো, যে সেন্টেন্সটা আসলে অন্য কোনো গবেষণার ফসল, এবং ওই সেন্টেন্সটা না বললে আমার অ্যাবস্ট্রাক্টটা আসলে সম্পূর্ণ হচ্ছে না, বা আমার অ্যাবস্ট্রাক্টটাকে খুব সুন্দর করে উপস্থাপন করতে গিয়ে অন্য একটা পেপারের রেজাল্ট আমাকে বলতেই হচ্ছে, তখন আমি কিছু ক্ষেত্রে দেখেছি সাইটেশন ব্যবহার করে। কিন্তু মেজরিটি অফ দ্য কেসেস, লাইক মোর দেন 99.9% কেসেস, আপনি অ্যাবস্ট্রাক্টে কোনো সাইটেশন দেখবেন না। তো সেটা না দেয়াই ভালো। ওকে। আচ্ছা, রেফারেন্সে যাওয়ার আগে অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে কারো কোনো যদি প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে? আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাইয়া, যাচ্ছে লাউড এন্ড ক্লিয়ার। ওকে। স্যার একটা অ্যাবস্ট্রাক্ট দেখায় যদি কাইন্ডলি এক্সপ্লেইন করতেন। আচ্ছা, দ্যাটস এ ভেরি গুড আইডিয়া। দ্যাট ওয়াজ মাই ইনিশিয়াল প্ল্যান। তো আমি কাউকে বলার জন্য অপেক্ষা করতেছিলাম আসলে। আহ, আমরা একটা অ্যাবস্ট্রাক্টই দেখি না। আমি গতকালকে একটা পেপার পড়তেছিলাম, আসলে কারো যদি, আমি জানি না এখানে, আই বিলিভ বিভিন্ন ফিল্ডের আমরা মানুষ আছি এখানে, কিন্তু আচ্ছা, আমারই একটা অ্যাবস্ট্রাক্ট পড়ি আমার পেপার রিলেটেড। হ্যাঁ, যারা বায়োলজিতে আছে তারা বুঝবে আসলে। হ্যাঁ, যে জিন, আমাদের মলিকুলার বায়োলজিতে বিশেষ করে জিন নিয়েই কাজ কারবার। তো এই পেপারটা আমি পড়ছিলাম কালকে, যে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ক্যারেক্টারাইজেশন অফ এ পিউটেটিভ ডি নোভো জিন ইন ড্রসোফিলা। আচ্ছা, ডি নোভো জিন বলতে বোঝায়, একটু জাস্ট খালি বলি, সেটা হচ্ছে যে জিন, আমাদের গোটা জিনোমটা যদি দেখি, যেমন মানুষের জিনোম হচ্ছে আহ, অনেক বড়, হ্যাঁ, বিলিয়নস অফ বেস পেয়ার্স, কিন্তু এর মধ্যে মাত্র 20,000 জিন আছে, 20 থেকে 25,000 হয়তো জিন আছে। বাকি বা আহ, যে বেস পেয়ার গুলি আছে, এই টিজিসি পেয়ার গুলি, সেই পেয়ার গুলি কিন্তু কোনো জিনকে কোড করে না। সেগুলিকে অনেক সময় জাঙ্ক ডিএনএও বলা হয়, যদিও এখন রিসার্চ বলে যে আসলে সেগুলি জাঙ্ক না, সেগুলিরও নানান ফাংশন আছে। তো এই ইভলিউশন, আমার ফিল্ড হচ্ছে এভলিউশনারি ডেভেলপমেন্টাল বায়োলজি। তো আমি চিন্তা করছিলাম কালকে যে আসলে একটা জিন অনেক সময় ডিনেভো আকারে, যখন হচ্ছে জাঙ্ক আকারে ছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল একটা স্পিসিসে সেটা একটা প্রোটিনকে কোড করছে, সেটা কয়েকটা বেস পেয়ার মিলে, তার মানে সেটা জাঙ্ক থেকে একটা জিনে রূপান্তরিত হয়েছে। তো সেটার কিভাবে হয়, তো এই ব্যাপারটা আলোচনা করবে যে একটা একটা জিন নিয়ে, সেই জিনটার স্ট্রাকচারটা কি, হ্যাঁ, তার গঠনটা কি এবং কি ফাংশন সে করে, সেটাকে ক্যারেক্টারাইজ করা। ক্যারেক্টারাইজ বলতে আসলে ডাইসেক্ট করা, যেটা আসলে কি জিনিস গঠনগত দিক দিয়ে এবং তার আহ, কাজের দিক দিয়ে, সেটা আসলে জিনিসটা কি সেটাকে ডাইসেক্ট আউট করা, এটাকেই বলা হচ্ছে ক্যারেক্টারাইজেশন। তো এটা যদি আমরা আচ্ছা একটু পড়ার চেষ্টা করি, তাহলে আমরা গঠনটা আরেকটু হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখা যাচ্ছে আমার অ্যাবস্ট্রাক্টটা? জি ভাইয়া, যাচ্ছে।
দেখা যাচ্ছে না, ওকে। Comparative genomic studies have repeatedly shown that new protein coding genes can emerge de novo from non-coding DNA. এটা কি হলো? একটু ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, তাই না? যে ডিনোভো আসলে জিনটা যে এক্সিস্ট করে ডিনোভো ভাবে বা নতুন করে ছিল না সে জিন, কিন্তু হঠাৎ করে সে জিন আকারে আবির্ভূত হয়েছে। সেটা বিভিন্ন কম্পারেটিভ জেনোমিক স্টাডিজ এটা রিপিটেডলি দেখাইছে, হ্যাঁ, লিটারেচারে। তো এটা একটু ব্যাকগ্রাউন্ড হয়ে গেল যে ডিনোভো জিনটা আসলে কি আর এটা যে এক্সিস্ট করে, এই সেন্টেন্সটা একটু ব্যাকগ্রাউন্ড টাইপের, তাই না? Still unknown is how and when the structure of encoded de novo proteins emerge and evolve. এখনো কিন্তু আসলে জানা নাই। তো এটাও একটু ব্যাকগ্রাউন্ড টাইপেরই একটা সেন্টেন্স হয়ে গেল যে এখনো কিন্তু ভালোভাবে এটা জানা নাই বলে তো আমি এটাকে ক্যারেক্টারাইজ করার এটার গঠন এবং ফাংশন আমি ক্যারেক্টারাইজ করার চেষ্টা করছি এই ব্যাপারে, তাই না? তো এই দুইটা সেন্টেন্স চলে গেল একটু ব্যাকগ্রাউন্ডের দিক। তারপরে হচ্ছে কম্বাইনিং বায়োকেমিক্যাল জেনেটিক এভলিউশনারি অ্যানালাইসিস elucidate the function and structure of Goddard. জিনটার নাম হচ্ছে Goddard, a gene which appears to have evolved de novo at least 50 million years ago within the Drosophila genus. আচ্ছা, এই সেন্টেন্সটা একটু বোঝার আছে। এখানে হচ্ছে কি বললো যে কম্বাইনিং বায়োকেমিক্যাল অ্যাপ্রোচটা বলছে, তার মানে কি এটা কিন্তু একটু মেথড নিয়ে কথা বলা শুরু করলো এই সেন্টেন্সে। তো আমার আলোচনায়ও আমি কিন্তু বললাম যে প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড, তারপরে মেথড, এবং তারপর রেজাল্ট, তাই না? এভাবে ধারাবাহিক ভাবে আসবে। তো বিষয়টা কিন্তু এখানে তাই হচ্ছে যে একটু ব্যাকগ্রাউন্ড দিল, তারপর হচ্ছে এখানে কি কি অ্যাপ্রোচ ব্যবহার করে আসলে কাজটা হয়েছে সেটা বলার চেষ্টা করছে যে কম্বাইনিং বায়োকেমিক্যাল জেনেটিক অ্যান্ড এভলিউশনারি অ্যানালাইসিস, এইসব অ্যানালাইসিস এবং পদ্ধতি ব্যবহার করে কাজটা করা হয়েছে। উই এলুসিডেট, আমরা কি দেখিয়েছি এই গবেষণায় যে দ্য ফাংশন অ্যান্ড স্ট্রাকচার অফ এ জিন নেম গডার্ড, যেটা হচ্ছে ইভলভ হয়েছে এত মিলিয়ন। তো এই সেন্টেন্সটা একটু কমপ্লেক্স এই দিক দিয়ে যে এটা হচ্ছে একটু মেথডও বলতেছে, একটু রেজাল্টও বলতেছে যে আসলে আমরা একটা জিনকে স্টাডি করেছি, এটার স্ট্রাকচার এবং ফাংশন, এবং এটার সম্পর্কে একটু তথ্য দেওয়া হচ্ছে যে এটা 50 মিলিয়ন ইয়ার্স এগোতে এটা ইভলভ হয়েছে, তাই না? তারপরে সেন্টেন্সে বলছে প্রিভিয়াস স্টাডিজ ফাউন্ড দ্যাট গডার্ড ইজ রিকোয়ার্ড ফর মেল ফার্টিলিটি। তাহলে এই যে যখন সে রেজাল্টে বলা শুরু হইলো এখানে কিন্তু তার মানে জিনটা নিয়ে কথা বলা শুরু হয়েছে। এই জিনটা সম্পর্কে আরেকটা লাইন অ্যাড করলো যেটা হচ্ছে মেল ফার্টিলিটিতে হেল্প করে, এটা আগের স্টাডি গুলা দেখিয়েছে। এর সাথে আমরা কি করছি এখন, হিয়ার we show that Goddard protein localized through elongation sperm exonemes and that in its absence elongated spermatids fail to undergo individualization. তাহলে এখানে কি দেখালো, তার মানে এটা রেজাল্ট, তাই না? যে উই শো যখনই থাকবে উই এলুসিডেট, উই টকড, ডিসক্রাইবড, এইসব সেন্টেন্স মানে হচ্ছে সে রেজাল্ট বলতেছে। এটা হয়ে গেল একটু রেজাল্ট। কম্বাইনিং মডেলিং এনএমআর আরো কিছু পদ্ধতি ব্যবহার করা পরে দেখা গেছে উই শো দ্যাট গডার্ড প্রোটিন কন্টেন্টস এ লার্জ, আরেকটু এখানে মেথড ঢুকে গেছে কারণ এটা নতুন, হয়তো আরেকটা রেজাল্ট নিয়ে কথা বলবে, কিন্তু এই রেজাল্টটা কিভাবে এসছে সেটা নিয়েও একটু বলা হয়েছে যে এই পদ্ধতিগুলো ব্যবহার করে তারা দেখিয়েছে যে আসলে এটা লার্জ সেন্ট্রাল আলফা হেলিক্স একটা কম্পোনেন্ট আছে এই গঠনে, বাট ইজ আদারওয়াইজ পার্শিয়ালি ডিসঅর্ডার, স্ট্রাকচার নিয়ে কথা বলা হচ্ছে। উই ফাইন্ড সিমিলার রেজাল্টস, আরেকটু রেজাল্ট বলা হচ্ছে ফর গডার্ড অর্থোলগস from divergent fly species and their reconstructed ancestral sequences. Accordingly, Goddard's structure appears to have been maintained with only minor changes over millions of years. তাহলে শেষের সেন্টেন্সে এটা কিন্তু একটু টেকওয়ে টাইপের হয়ে গেল যে আসলে এটার কনক্লুশন যে আসলে কি এটা জিনটা কি হচ্ছে, যে এটা মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে এটার তেমন কোনো পরিবর্তন হয়নি, এটা আসলে অরিজিনাল স্ট্রাকচারটা মেনটেন করে গেছে। তো এটা কনক্লুশন বলা যেতে পারে, তাই না? একটু তো আমার স্ট্রাকচার যেটা আমি আলোচনা করলাম সেটার সাথে মিল আছে মনে হচ্ছে, নাকি বলা যায়? তো এরকম আরো অনেক পেপার আছে, আমরা যত পেপার পড়বো তত স্ট্রাকচার গুলি আসলে ভালোভাবে বুঝতে পারবো যে অ্যাবস্ট্রাক্টটা আরো কিভাবে লেখা যায়।
আর যে কোনো জিনিসে আসলে সেটা নিজে করতে গেলে আমার মনে হয় সেই কাজটা আগে যারা করেছে তারা কিভাবে করেছে সেটা নিয়ে স্টাডি করা। তো আমি যখন 10টা 20টা 50টা পেপার পড়বো তখন আমার একটা রিজিড একটা আইডিয়া চলে আসবে আসলে কিভাবে আহ, গবেষণা আহ, তারা করছে এবং তারা হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা কিভাবে লিখছে, তাই না? অনেকগুলি যখন স্যাম্পলের সাথে আমি নিজেকে এক্সপোজ করব তখন আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। এটা একটা রিভিউ পেপার আই গেস। এটারও অ্যাবস্ট্রাক্ট। এটা কত হবে? 200-300 ওয়ার্ড হবে, তাই না? এই হলো স্ট্রাকচার। আর কারো কোনো কোশ্চেন অ্যাবস্ট্রাক্টের ব্যাপারে? রিভিউ পেপার বলতে কি বোঝায় আর ওটা আমরা কিভাবে বুঝবো এটা রিভিউ পেপার? গুড কোয়েশ্চেন। রিভিউ পেপারে আসলে অরিজিনাল কোনো ডেটা থাকে না। সেখানে বলা হবে না যে আমরা এটা দেখিয়েছি, আমরা এটা করেছি। সেখানে জাস্ট একটা গল্প আকারে পাস্টে যত সেই বিষয়ে স্টাডি হয়েছে, আহ, সেই স্টাডি গুলার একটা জিস্ট বলা যেতে পারে, একটা একটা কম্পোজিশন বলা যেতে পারে। সেখানে অরিজিনাল কোনো ডেটা লেখকরা উপস্থাপন করবে না যে এই ডেটাটা আমরা তৈরি করেছি, আমরা এটা ফাইন্ডিংস পেয়েছি। আমরা একটা মনে হয় দেখতে পারি একটা রিভিউ পেপারের অ্যাবস্ট্রাক্ট পড়ে। আম, আরেকটা ছিল আমার পেপার, এটা কি দেখি, না এটাও ডেটা হবে। লেটস সি, আই গেস যেটা দেখতেছিলাম এটাই দেখি। এটা টাইটেল কি বলছে? দ্য টিস্যু ইনহিবিটর মেটালোপ্রোটিনেজেস an ancient family with structural and functional diversity. আচ্ছা, এটা কিছু প্রোটিনের ধরন, সেটার একটা গ্রুপ আছে, সেটাকে বলা হয় টিম্প, টিস্যু ইনহিবিটর অফ মেটালোপ্রোটিনেজ। মেটালোপ্রোটিনেজ একটা গ্রুপ, প্রোটিন গ্রুপ। সেই প্রোটিন গ্রুপটা করে কি, প্রোটিনকে কেটে ফেলে, মানে ধ্বংস করে। কিন্তু এই টিস্যু ইনহিবিটর মেটালোপ্রোটিনেজ এটা আবার সেই মেটালোপ্রোটিনেজ প্রোটিনকে ধ্বংস করে, তার মানে কাটতে দেয় না সে। এই টিম নিয়ে আলোচনা করা হবে যে an ancient family with structural and functional diversity, বিভিন্ন ধরনের তাদের ডাইভার্সিটি আছে। এই অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে আমরা যদি পড়ি তাহলে বুঝবো যে আসলে রিভিউ পেপার এবং রিসার্চ পেপারের আর্টিকেল, সরি অ্যাবস্ট্রাক্টের পার্থক্যটা কি হয়। এটা পড়ার চেষ্টা করি, হ্যাঁ। টিস্যু, আচ্ছা, টিম আর ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য অ্যানিমাল কিংডম অ্যান্ড হিউম্যান জিনোম কন্টেন্স 4 প্যারালগস। তথ্য দিল যে এটা বিভিন্ন কিংডমে বিদ্যমান। তারপর টিমস ওয়ার অরিজিনালি ক্যারেক্টারাইজড অ্যাজ, এই যে গল্প জাস্ট তথ্য দিচ্ছে আমাকে, তাই না? বাট দেয়ার রেঞ্জ অ্যাক্টিভিটিজ has been found to be broader as it included the inhibition of several of the disintegrating metalloprotein অনেক scientific terms. Adams and Adams C teams are therefore key regulators. আরো গল্প বলা হচ্ছে, হ্যাঁ, এগুলো রেগুলেট করে কি করে? protein degrade extracellular matrix, degrade করে shed cells structure. Studies of TIMP এবং MMP complexes have elucidated the inhibition mechanism of TIMP. আচ্ছা, এনজাইম অ্যালোইং দ্য জেনারেশন অফ টিম, তার মানে আরো গল্প, জাস্ট তথ্য দিচ্ছে আমাকে এই টিম সম্পর্কে, তাই না? তো আমি যখন একটা রিভিউ পেপার পড়বো তখন এটাই এক্সপেক্ট করব যে এখানে আমি অনেক বেশি তথ্য পাবো, যে কি কি করা হয়েছে সেই তথ্যগুলির একটা সামারি আসলে বলা যেতে পারে রিভিউ পেপার। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সাচ ভেরিয়েন্ট ইজ কমপ্লিকেটেড, teams also have biological activities that are independent of metal. তার মানে গোটা অ্যাবস্ট্রাক্টটা জুড়ে আমাকে জাস্ট তথ্য দেওয়া হলো, মূল তথ্যগুলি, যেগুলি আরো বিস্তারিত হয়তো বর্ণনা নিচে থাকবে, পেপারটার ভেতরে থাকবে। Researchers responsible for some of these activities have been identified in their pathways. এখানে কি কোনো ডেটা বলা হলো যে এখানে নতুন তারা কি করেছে, কোন পদ্ধতি ব্যবহার করে কিছু করা হয়েছে? কিছুই বলা হলো না, তাই না? এখানে কোনো মেথড সেকশনই নাই, কোনো রেজাল্ট সেকশন নাই। এখানে জাস্ট একটা প্যারাগ্রাফের মধ্যে কি তথ্যগুলি, মানে মূল তথ্যগুলি উপস্থাপন করা হয়েছে অ্যাবস্ট্রাক্টে। তো এটা হচ্ছে একটা রিভিউ পেপারের অ্যাবস্ট্রাক্ট, তাই না? তো আমি যে ফরম্যাটটা আসলে এখানে বললাম সেই ফরম্যাটটা আসলে রিসার্চ পেপারের জন্য, যে যখন কেউ একটা অরিজিনাল রিসার্চ করে সেটাকে প্রেজেন্ট করার জন্য অ্যাবস্ট্রাক্টটা কিভাবে লিখতে হয়
সেই ফরম্যাটটা আসলে আমি বললাম, কিন্তু সেটা ভ্যারি করে। আর অ্যাবস্ট্রাক্টের বিভিন্ন ধরনও হয় আসলে। অনেক অনেক জার্নালে দেখবেন আপনারা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট নামে একটা কথা আছে, যে গ্রাফিক্স দিয়ে, হ্যাঁ, কিছু কার্টুন দিয়ে সেটাকে উপস্থাপন করা, যে এটা থেকে সেটা হলো, তারপর একটা ধারাবাহিক ভাবে একটা কিছু হচ্ছে, অথবা একটা কোনো প্রসেস, সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা। সেটাও কিন্তু করা হয়, তো সেটাও ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট, কিন্তু সেটা আমার মনে হয় আমার আলোচনা স্কোপের একটু বাইরে। কারণ আমরা মূল সায়েন্টিফিক যে রিসার্চ পেপার, সেই পেপারটাকে ডাইসেক্ট করে আমার মনে হয় রাজন কোর্সটা কাইন্ড অফ ডিজাইন করেছে, যে এক একটা সেকশন ধরে ধরে এক এক আলোচক হচ্ছে আলোচনা করবেন। তো আমি সেটা মাথায় রেখেই আমার প্রেজেন্টেশনটা আমি রেডি করতেছিলাম আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন অ্যাবস্ট্রাক্টের ব্যাপারে? সো ভাই বেসিক্যালি আপনি যেটা বললেন রিভিউ পেপার হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, মানে কোয়ান্টিটেটিভ না। কোয়ান্টিটেটিভটা হচ্ছে আপনার ওখানে নাম্বারস বা স্ট্যাটিস্টিক্স বা ফ্যাক্টস লেখা থাকবে, আপনি যেটা এতক্ষণ ধরে বললেন, ইফ আই এম নট রং। এটা আসলে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ রিসার্চ এইভাবে বলা যাবে না। কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুইটাই কিন্তু রিসার্চ, রিসার্চ আর্টিকেল, হ্যাঁ। জি কিন্তু রিভিউ পেপার হচ্ছে পাস্টে যতগুলি সেই ফিল্ডে রিসার্চ হয়েছে সেগুলির একটা সামারি বলা যেতে পারে, যে এই বিষয়টার উপর এ পর্যন্ত এইসব তথ্য পাওয়া যায়, সেটাকে একটা সামারাইজ করে। রিভিউ পেপার লিখতে গেলে অনেক বেশি পেপার পড়তে হয়। সেটার মূল ফাংশনই হচ্ছে আসলে কমিউনিটিকে সার্ভ করা, যে একজন যে রিসার্চ করছে তাকে আসলে অনেকগুলি তথ্য একসাথে দেয়া, হ্যাঁ, রাদার দেন সেই রিসার্চার দেখালো যে 50টা 100টা বা 200টা আর্টিকেল পড়ে ওই তথ্যগুলি তাকে নিতে হতো, সেটা কেউ একজন সেই বিষয়ের উপর হয়তো রিভিউ পেপার পড়েছে। আপনি সেই 50টা আর্টিকেল পড়ে যে তথ্যগুলি পাবেন, সেই তথ্যগুলি আসলে একটা রিভিউ পেপারে আছে। তো যে কোনো ফিল্ডে যখন কেউ নতুন রিসার্চ করতে চাচ্ছেন বা রিসার্চ গ্যাপ বের করতে চাচ্ছেন আপনারা, তখন আমি সাজেস্ট করব, যেটা আমি করি পার্সোনালি, সেটা হচ্ছে সেই বিষয়ের উপর আগে একটা রিভিউ পেপার ডাউনলোড দিয়ে দেন। একটা না, বাঞ্চ অফ রিভিউ পেপার আপনি পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, আসলে এগুলি তো একটা রিসার্চারের ক্যারিয়ারে হেল্প করে, এই জন্য তারা তো শুধু আসলে যে আমাকে হেল্প করার জন্য লিখেছে এমন না, সে নিজের ক্যারিয়ারকে হেল্প করছে এটা লিখে। হ্যাঁ, তো আপনার যখন কোনো কিছু হয়তো করারও থাকে না, যে আমার নাই কোনো টিচার পাচ্ছি না, কোনো আসলে সেরকম রিসার্চ আইডিয়া বা সেরকম আমার ফান্ড নাই, সম্ভব হচ্ছে না অরিজিনাল রিসার্চ করা, তখন আপনি যেটা করতে পারেন যে আপনি একটা ফিল্ড, একটা টপিক চুজ করেন, চুজ করে সেই বিষয়ে দেখালো যে একটা একটা থরো একটা রিসার্চ করেন, লিটারেচার সার্চ করেন, হ্যাঁ, বিভিন্ন ডেটাবেজে গিয়ে সেখান থেকে সেগুলি পড়ে একটা আইডিয়া জেনারেট করে যে কিভাবে উপস্থাপন করা যায় সব ডেটাগুলিকে, হ্যাঁ, সেভাবে করে একটা রিভিউ পেপার লিখতে পারেন। তো রিভিউ পেপারটাকে আসলে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ এভাবে বলা যাবে না। এটা এটা আসলে রিসার্চ না, এটা রিসার্চের একটা অ্যাকুমুলেশন, হ্যাঁ, একটা অনেকগুলি তথ্য অ্যাকুমুলেট করে উপস্থাপন করা, যাতে সহজেই একজন রিসার্চার এটা আহ, খুঁজে পায় এইসব তথ্যগুলি। যেমন হচ্ছে টেক্সট বুক গুলি আসলে কি, আমরা যে ভার্সিটিতে আসার আগ পর্যন্ত তো অনেক টেক্সট বুক পড়ে এসেছি আমরা। তো সেইগুলিতে যে তথ্যগুলি থাকে, টেক্সট বুকে যে চ্যাপ্টার গুলি থাকে, যে যে জ্ঞানগুলি থাকে, যে তথ্যগুলি থাকে একটা একটা প্রসেসে, ফর এক্সাম্পল ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস নিয়ে নিশ্চয়ই আমরা পড়ে এসেছি, তাই না, এসএসসি ইন্টারে। এখন ফটোসিনথেসিসের সম্পর্কে যতগুলি তথ্য আমরা পড়েছি, সেই তথ্যগুলি কোত্থেকে এসেছে? ইন্ডিভিজুয়াল রিসার্চ থেকে এসেছে। একজন হয়তো একটা তথ্য আবিষ্কার করেছে, আরেকটা রিসার্চ আরেকটা তথ্য আবিষ্কার করেছে। তো টেক্সট বুক হচ্ছে সেই সবগুলির একটা কম্পাইলেশন, তাই না? যে এগুলি এখন ধ্রুব সত্য হিসেবে পরিণত হয়ে গেছে, এগুলি সত্য, এগুলিকে আসলে আর আম, কি বলবো, জাজ করার আর কোনো আসলে দরকার নাই, এগুলি ধ্রুব সত্য। তখনই সেই তথ্যটা যায় একটা টেক্সট বুকে। নট নেসেসারি যে একেবারে ধ্রুব সত্য হয়ে যাবে, পরে অনেক জিনিস চ্যালেঞ্জ, সায়েন্সে আসলে ধ্রুব সত্য বলে কিছু নেই। হ্যাঁ, যে কোনো তথ্য যে কোনো সময় চেঞ্জ হতে পারে। তো এই রিভিউ পেপার এবং টেক্সট বুক এবং কিছু থাকে আসলে এডিটোরিয়াল বুক, যে অনেকগুলি রিসার্চ পেপারের সম্মিলিত একটা ফরম্যাটে অনেক সময় এডিটররা করে কি বিভিন্ন জার্নাল থেকে, যে একটা টপিক তারা সিলেক্ট করে, সেই টপিকের উপর
দেখা গেলো যে 10 জন রিসার্চারকে তারা রিচ করলো, 10টা ইউনিভার্সিটি প্রফেসর ফর এক্সাম্পল। তারা বলবে কি, তোমরা এই একটা টপিকের উপর একটা রিসার্চ তো লিখেছো, তো সেটার উপর একটা একটা দেখা গেলো যে কমন টাইপের কিছু বলো, অথবা অরিজিনাল রিসার্চ পেপারও হতে পারে। সেটা নিয়ে তারা করে কি, একসাথে কম্পাইল করে একটা বুক দেখা গেলো তারা পাবলিশ করে একটা বুক আকারে, রাদার দেন ইন্ডিভিজুয়াল রিসার্চ আর্টিকেল। তো সেই বিষয়ের উপর সবগুলি তথ্য একসাথে পাওয়া গেল, 10টা রিসার্চ আর্টিকেল আমি একটা বইয়ের মধ্যেই পেয়ে গেলাম, সেই বইটা আমি কিনলে অথবা ডাউনলোড দিলে পেয়ে গেলাম। তো এই ফরম্যাটেও হয়। তো রিসার্চ আসলে অনেক কিছুই হয়, কমেন্টারি হয়, ইভেন শর্ট কমেন্টেশন নামে একটা ফরম্যাট আছে। হ্যাঁ, তো আমরা শুধু সায়েন্টিফিক আর্টিকেল হয়তো বেশি পরিচিত, যারা আমরা আন্ডার গ্রেডে পড়ি, আপনাদের মতো স্টুডেন্টরা। কিন্তু আসলে সায়েন্সে অনেক কিছুই সম্ভব, শুধু কমেন্টারি হয়। আমি সেদিন একটা পডকাস্ট শুনতেছিলাম, সেখানে ফিজিক্সের এক প্রফেসর গল্প করতেছিল যে সে একটা জাস্ট কমেন্টারি লিখেছে একটা টপিকের উপর, প্রেজেন্ট স্ট্যাটাস কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, তো এগুলি আসলে আপডেট রাখতে সহায়তা করে, যারা ওই ফিল্ডের হচ্ছে ফ্রন্টিয়ারে থেকে কাজ করছে, গবেষণাটা করছে। তারা বিভিন্ন ভাবে ফিল্ডটা সম্পর্কিত আপডেটেড থাকার জন্য অনেক অনেক ফরম্যাট ব্যবহার করে সেই তথ্যগুলিকে আসলে কি বলবো সার্কুলেট করে। সেটা হতে পারে অরিজিনাল রিসার্চ পেপার, হতে পারে রিভিউ পেপার, হতে পারে কমেন্টারি, হতে পারে একটা বুক ফরম্যাট, টেক্সট বুক অনেকে লেখে, তাই না? তো বিভিন্ন ফরম্যাট আছে। তো রিভিউ পেপার রিসার্চ না, মানে সিম্পলি যদি বলি রিসার্চ না, এটা হচ্ছে জাস্ট কম্পাইলেশন অফ মাল্টিপল রিসার্চ পেপার, সংক্ষেপে বলা যায়। স্যার, রিভিউ পেপারের জন্য কি আপনার সুপারভিশন হিসেবে একজন প্রফেসরকে মানে পার্মানেন্ট অ্যাড করতে হবে? নট নেসেসারিলি যে করতেই হবে। হ্যাঁ, যে কোনো স্টুডেন্ট, যে কোনো সায়েন্স এনথুসিয়াস স্যার, রিভিউ পেপারটা কি এক্সট্রা কোনো ওয়েবসাইট আছে গুগল স্কলার ব্যতীত, যে এখানে শুধু আমরা জাস্ট রিভিউ পেপারটাই পাবো এই টাইপের? ভাই আপনার কথা হয়তো শোনা যাচ্ছে না। ভাই পজ হয়ে গেছে মনে হয়, নেটওয়ার্ক আটকে গেছে। রাজন, হ্যালো রাজন, জি। তুমি হচ্ছে ভাইয়াকে বলো তো যে আমাদের স্ট্যাটিস্টিক্যালি কোনো মানে রিসার্চ পেপার দেখাইতে একটু। আহ, ঠিক আছে ভাই, মনে হয় নেট প্রবলেম ওনার বের হয়ে গেছে, ভাই জয়েন দিলে আমি দেখতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
ভাইয়ের একটু নেট প্রবলেম ছিল, ভাইয়ের ওখানে দেখাই নাই যে ভাই বের হয়ে গেছে, উনিও জয়েন হবে ভাই এখন কিছুক্ষণের মধ্যে আবার। না, ক্লাস শেষ হয়নি, নেট প্রবলেমের কারণে একটু সমস্যা হচ্ছে। মিউট। শোনা যাচ্ছে আমাকে? জি ভাই, এখন শোনা যাচ্ছে। আমি জানি না কি হয়েছিল, আমি পাগলের মতো বকে যাচ্ছিলাম। ওকে, স্ক্রিন। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া, আমি একটু আমার একটু জানার ছিল হচ্ছে যে আমরা যে আর্টিকেল গুলো রেফারেন্স হিসেবে ইউজ করি আর কি, এক্ষেত্রে কি জি। রিভিউ আর্টিকেল গুলো কি রেফারেন্স হিসেবে ইউজ করা যায়? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা আসলে আমার সবসময়ই মাথায় আসে যখনই আমি একটা পেপার লিখতে যাই। তো এখানে আমি যে পদ্ধতিটা ফলো করি সেটা হচ্ছে যে ওই তথ্যটা যদি রিভিউ পেপারটাও সাইট করে থাকে, হ্যাঁ, তাহলে মানে ইট উড বি বেস্ট টু সাইট দ্য অরিজিনাল সোর্স। হ্যাঁ, ওই ওই সাইটেশনটা নিয়ে সেই অরিজিনাল পেপারটায় গিয়ে আসলে তথ্যটা একটু ভেরিফাই করে নিয়ে তারপর অরিজিনাল পেপারটাকে সাইট করাটাই বেটার হবে। এটা এটা আমি করি। কিন্তু এমন একটা তথ্য যে এই তথ্যটা আসলে এই অনেকগুলি রিসার্চ পেপারের কম্পাইলেশনের ফলে একটা কনক্লুশন দাঁড় করিয়েছে ওই রিভিউ পেপারটা যেটা আমি পড়ছি এখন। আমি ওই তথ্যটাকে ওই কম্পাইলেশনের ফলে যে কমেন্টটা করলো সেই কমেন্টটাকে আমি সাইট করতে চাচ্ছি। মানে আমার কথা কি বোঝা যাচ্ছে? সেই কমেন্টটাকে যদি সাইট করি তাহলে আমার মনে হয় রিভিউ পেপারটাকে সাইট করা যায়। হুম। কিন্তু যদি অরিজিনাল একটা তথ্য আমি দিতে যাচ্ছি, হ্যাঁ, আমার পেপারে, সেই অরিজিনাল তথ্যটায় আমি রিভিউ পেপারের থেকে জানলাম, রিভিউ পেপার থেকে আমি সেই তথ্যটার খোঁজ পেয়েছি, বেটার হয় আমি ওই ওই রেফারেন্সটা ধরে একটু রেফারেন্সটা খুঁজে বের করে পেপারটা দেখে তারপরে আমি অরিজিনাল পেপারটাকে সাইট করলাম যদি সেটা অরিজিনাল কোনো ক্লেম হয়ে থাকে, অরিজিনাল কোনো স্টেটমেন্ট হয়ে থাকে আসলে। তা এইভাবে আমি করি, তো সেটা করা যেতে পারে আমার মনে হয়। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভাই থ্যাংক ইউ। দুইজনের ভাই রিকোয়েস্ট ছিল ভাই, যদি পসিবল হয় যে কোনো স্ট্যাটিস্টিক্যাল পেপার বা কোনো সোশ্যাল সায়েন্সের যে পেপার আছে সেখান থেকে যদি ভাই কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ব্রেকডাউন করা হতো ভাই, যদি পসিবল হয় আর কি। ওকে, কেউ তাহলে আমাকে একটা টপিক দিক, সেই ফিল্ডের যারা আছে কেউ যদি আমাকে একটা টপিক দিত তাহলে আমি সার্চ করে একটা পেপার বের করার চেষ্টা করতাম। কি নিয়ে? সোশ্যাল সায়েন্স অথবা স্ট্যাটিস্টিক্স? জি ভাই। সোশ্যাল সায়েন্সের ক্লাইমেট রোহিঙ্গা আছে, ইস্যু নিয়ে। কি? সোশ্যাল সায়েন্সের ক্লাইমেট আর কোস্টাল এরিয়া নিয়ে। ক্লাইমেট অ্যান্ড কোস্টাল এরিয়া। রোহিঙ্গা ইস্যু হতে পারে। ওকে, ভাই that could be মরবিডিটি a good হতে one পারে। also. ভাই কি হতে পারে? মেটাজেনেটিক অ্যানালাইসিস। মেটাজেনোমিক অ্যানালিসিস তো সোশ্যাল সায়েন্স হলো না, আই গেস। ভাই এলডারলি মরবিডিটিস হতে পারে। স্যার সোশ্যাল সায়েন্স বলছেন, এটা শুনি নাই, সরি। ওকে, আচ্ছা, থ্যাঙ্কস ফর অল দ্য সাজেশনস। আমি রোহিঙ্গাটা পছন্দ করছি সোশ্যাল সায়েন্সে। রোহিঙ্গা, ওকে, ল্যাঙ্গুয়েজ, রোহিঙ্গা, সায়েন্টিফিক, ওকে,
সাজেশনটা আমরা নিই। ওকে, ডাউনলোডই হয়ে গেছে। ওকে, আচ্ছা আমরা এটা একটু পড়ার চেষ্টা করি তাহলে। টাইটেল হচ্ছে স্টেটলেসনেস অফ অ্যান এথনিক মাইনরিটি, দ্য কেস অফ রোহিঙ্গা, তাই না? তাদের তো কোনো স্টেট নাই আসলে। This paper examines why and how Myanmar makes Rohingyas a state. আচ্ছা, সোশ্যাল সায়েন্সের মনে হয় এটা একটা কাইন্ড অফ সিগনেচার ফরম্যাট, যে আসলে অনেক সময় আমি বায়োলজিক্যাল পেপারেও দেখেছি যে আসলে এই পেপারটা নিয়ে কি আলোচনা করা হয়েছে, ডিরেক্ট সেই সেন্টেন্স দিয়ে শুরু করা। হ্যাঁ, সেটাও কিন্তু করা যায়, সেটা এখানে করছে যে এই পেপারটা কি নিয়ে আলোচনা করছে। দিস পেপার এক্সামিনস হোয়াই অ্যান্ড হাউ Myanmar makes Rohingyas a stateless community in Southeast Asia, known as one of the most vulnerable human groups in the contemporary world. আচ্ছা, তাহলে প্রথমে বলা হলো এই পেপারটা কি নিয়ে আলোচনা করবে। আসলে আমার মনে হয় এটা রোহিঙ্গা তো ফিল্ডে আর কি খুবই, দেখা গেলো সোশ্যাল সায়েন্সে যারা এটা নিয়ে গবেষণা করে খুবই পরিচিত একটা হয়তো ইস্যু। বেসড অন দ্য সেকেন্ডারি এভিডেন্স, দ্য পেপার আর্গুস, কি করা হয়েছে, এই যে মেথোডোলজি কাইন্ড অফ, তাই না? বেসড অন দ্য সেকেন্ডারি এভিডেন্স এর উপর ভিত্তি করে দ্য পেপার আর্গুস, এই পেপারটা এটা আর্গিউ করবে যে দ্যাট রোহিঙ্গাস আর স্টেটলেস বিকজ দে আর দ্য ভিকটিম অফ 4 discourses. কি 4 discourses? Former Bangladeshi people who illegally entered Myanmar, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে collaborators to British armies while Myanmar was fighting for its independence from British rule, 2 নাম্বার গ্রুপ। 3 নাম্বার হচ্ছে attachment to Islamic terrorism, and 4 নাম্বার হচ্ছে foreign interest in the Rakhine state. The paper draws on a wide range of local and global literature to support its argument. আরো কি করা হয়েছে পেপারটা সম্পর্কে বলা হচ্ছে যে এখানে কি অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, তাই না? তো আমি এটাকেও কাইন্ড অফ মেথডই বলবো, যে এই মেথডটা ফলো করা হয়েছে, যে draws on a wide range of local and global literature নেওয়া হয়েছে to support its argument. The paper uses extant sociological approaches to understand why a minority community becomes stateless. কেন হয় আরো বলা হচ্ছে পেপারটা সম্পর্কে, আরো আসলে এখানে এখনো মেথডই বলা হচ্ছে আমি মনে করি। Why minority becomes stateless and experience genocide in their own country. The researcher developed an analytical framework. It's interesting to see. I never saw any sentence starting like this in biological field. The researcher developed an analytical. Researcher বলতে তারাই তো, এখানে উই অথবা দিস পেপার এই টাইপের কিছু বলা হয় বায়োলজিক্যাল ফিল্ডে, কিন্তু জানি না হাউ কমন দিস ইজ, দিস টাইপ অফ the researcher developed an analytical framework to answer the research questions. This analytical framework draws on existing literature. আরো মেথড বলা হচ্ছে যে কিভাবে কি করা হয়েছে পেপার আসলে। This analytical framework draws on existing literature, recent strategies, theoretical understandings, contemporary data, and government responses to understand the process of Rohingya statelessness. This paper finds, এখন আসলে রেজাল্ট কি ফাইন্ড হয়েছে, that Myanmar not only expelled Rohingyas from their homeland by imposing the blame on them, but is also unwilling to return over 1 million Rohingyas from Bangladesh, a host country for them. তাহলে এই ফাইন্ডিংটা এই পেপারে পাওয়া হয়েছে। The paper also finds that the international community is least concerned about the genocide and expulsion of the Rohingyas because of Myanmar's communal agenda and foreign countries. এটাও part of result. The paper offers some recommendations to address. শেষে কি করা হয়েছে যে রিকমেন্ডেশন দেওয়া হয়েছে টু অ্যাড্রেস দিস ইউনিক ইনহিউম্যান কন্ডিশন ইন ইটস কনক্লুডিং পার্ট। কনক্লুশনে কি বলা হয়েছে সেটাও এখানে একটা কনক্লুডিং রিমার্ক হিসেবে অ্যাবস্ট্রাক্টে বলা হয়ে গেল। তো ওভারঅল একটা ধারণা পাওয়া গেল না যে আসলে এখানে কি করতে যাচ্ছে, যে কিছু তথ্য দেওয়া হলো, তারপরে এখানে কি কি অ্যাপ্রোচ নিয়ে কিভাবে ডেটাগুলি কালেক্ট করে এখানে কি উপস্থাপন করা হচ্ছে, কি ফাইন্ডিং কি, তাই না, যে মূল জিনিসটা কি আসলে।
তারপরে একটা কনক্লুডিং রিমার্ক। তো দ্যাটস এ গুড অ্যাবস্ট্রাক্ট আমার মতে, তাই না? তারপরে গতানুগতিক ইন্ট্রোডাকশন, সোশ্যাল সায়েন্সের পেপার আমার এরিয়ার একটু বাইরে। মেথডোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আই গেস হুইচ বিলংস টু মেথড সেকশন, তাই না? অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক, কিভাবে লজিকটা দাঁড় করালো, তারপরে আলোচনা, তাই না? ইন্টারেস্টিং পেপার। তারপরে এই যে রেফারেন্সেস, তাই না? তো এগুলি হলো রেফারেন্স যেটা বলছিলাম। আর ভেতরে এই আচ্ছা, কারো মাইক মনে হয় চলতেছে। ওকে, সাইটেশন আর রেফারেন্সের মধ্যে পার্থক্য বলছিলাম। এই যে টেক্সটের ভেতরে, একটা পেপারের টেক্সটের ভেতরে যখন আমি কোনো একটা পেপারকে রেফার করতেছি যে এই তথ্যটা আমি এখান থেকে নিয়েছি, তখন সেটাকে বলা হচ্ছে সাইটেশন। এই সোশ্যাল সায়েন্সের পেপারে বলা হলো এইভাবে, আর আমার ফিল্ডে বলা হচ্ছে এইভাবে কাইন্ড অফ। এটা অবশ্য জার্নাল টু জার্নাল ভ্যারি করে। এটা নেচার থেকে, তো নেচারে সাধারণত এইভাবে নাম্বারিং করে সাইটেশন করা হয়, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। আর এটা কিছুদিন আগ পর্যন্ত ছিল না। আমরা সবসময় শিখে এসেছি আন্ডারগ্রেডে এইভাবে সাইটেশন করতে, যে যদি একজনই অথর হয় তাহলে তার নাম, কমা দিয়ে পাবলিশিং ইয়ার, এইভাবে সাইটেশন। আর যদি মাল্টিপল থাকে, যদি 2 জন থাকে তাহলে এন্ড দিয়ে 2টা নাম। আর যদি মাল্টিপল থাকে তাহলে এট অল, ইটি ডট, তারপর এল ডট। এটা হচ্ছে কাইন্ড অফ ক্লাসিক ওয়ে টু সাইট এনি সোর্স। এভাবে সাইট করা হলো। এখন এই সাইটেশনটার আমি পূর্ণ রেফারেন্সটা চাই, যে এটার আসলে পাবলিশিং ইয়ার কি, এই পেপারটা অথবা বুকটার টাইটেল কি, তাই না? এটা ভলিউম কত, এটা ইস্যু নাম্বার কত, এই সব তথ্যগুলি পাবো আমি নিচে ওই পূর্ণ রেফারেন্স ফরম্যাটে। এই যেটাতে যদি আমি ক্লিক করি তাহলে চলে যায়। এটা কি ছিল? বি দিয়েছিল, তাই না? আই গেস দিস ওয়ান, বা কালি, তাই না? তো এটা হচ্ছে পূর্ণ রেফারেন্সিং স্টাইল, যেখানে থাকবে না, আই ডোন্ট ওয়ান্ট ইট, যেখানে থাকবে অথরের নেম, পাবলিশিং ইয়ার ইন ব্র্যাকেট। এটা ডিফারেন্ট ফরম্যাটে হতে পারে, আমি সেটা নিয়ে একটু পরে আসছি, আলোচনা করব। তারপরে থাকবে সেই 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 কাজটা, সেই ওয়ার্কটার টাইটেল, সেটা হতে পারে পেপার, হতে পারে বুক, হতে পারে জার্নাল প্রসিডিং। কেউ কি কিছু বললো? আই গেস নট, লেটস মুভ অন। তাহলে হচ্ছে টাইটেলটা থাকবে, তারপরে থাকবে ভলিউম নাম্বার, এবং থাকবে পেজ নাম্বার, সে কত নাম্বার পেজে হচ্ছে কভার করা হয়েছে। তারপর ডিওআই হচ্ছে ডিজিটাল আইডেন্টিফিকেশন নাম্বার। এই লিঙ্কটা আসলে গুগলে সার্চ ইঞ্জিনে বসাই দিলে সেই পেপারটা চলে আসে, এখানে ক্লিক করলেই চলে আসবে সেই পেপারটা। তো এটা বেশিরভাগ পেপারে এখন ব্যবহার করা হয়, এই সোর্সটা নিয়ে ওখানে কথা বলা হয়েছে। ওকে, তো লেটস গো ব্যাক। আর স্যার, যদি আমরা কোনো একটা রিভিউ পেপার, কোনো একটা জার্নাল, রিসার্চ পেপারের জার্নালের জন্য ব্যবহার করি, তাহলে কি লিঙ্কটা কি হচ্ছে ওই রিভিউ পেপারের হবে, নাকি ওই রিভিউ পেপারে যে যে রেফারেন্স গুলো ছিল সেগুলো দিতে হবে? সেটা আমি মনে হয় একটু আগেই বললাম, হ্যাঁ আবারও বলি, যে যদি আমি মনে করি যে আমি যে সেন্টেন্সটা আমার পেপারে লিখছি, সেই সেই সেন্টেন্সটা এসেছে কোনো অরিজিনাল আর্টিকেল থেকে, যেই আর্টিকেলটাকে রিভিউ পেপারটাও সাইট করেছে, তাহলে আমি এই পদ্ধতি ফলো করি। আমি জানি না অন্য কেউ কিভাবে ফলো করে। আমি যেটা করি, সেই অরিজিনাল পেপারটাকে খুঁজে বের করি, খুঁজে বের করে সেখান থেকে তথ্যটা মিলিয়ে নিয়ে তারপরে আমি অরিজিনাল পেপারটাকে সাইট করি। কিন্তু যদি এমন হয় যে সেই সেই রিভিউ আর্টিকেলটার তো কোনো আসলে কনক্লুশনে আসবে, অনেকগুলি পেপার দেখা হলো, সেগুলির রেজাল্ট নিয়ে কথা বলার পর তাদের একটা অরিজিনাল কনক্লুশন আছে, তাই না? যে সামারাইজ করার পর অনেকগুলি পেপারকে, তো আমি যদি সেই কনক্লুডিং রিমার্কটাকে আমি যদি আমার পেপারে সাইট করার চেষ্টা করি, হ্যাঁ, যে আমি আমি আমার আলোচনায় সেই কনক্লুডিং রিমার্কটা, যেটা অনেকগুলি রিসার্চ পেপারের কম্পাইলেশনের ফলে একটা একটা কমেন্টের তৈরি হয়েছে,
সেই কমেন্টটাকে যদি আমি সাইট করি তখন আমি রিভিউ পেপারটাকে সাইট করতে পারি। কিন্তু যদি আমার অরিজিনাল একটা তথ্য আমি দিচ্ছি আমার পেপারে, সেই অরিজিনাল তথ্যটা আমি জানলাম রিভিউ পেপারটা থ্রুতে, কিন্তু সেটা এসেছে একটা অন্য কোনো অরিজিনাল সোর্স থেকে, তাহলে আমার মনে হয় অরিজিনাল সোর্সটাকেই সাইট করাটা বেটার হবে। উত্তরটা কি পাওয়া গেছে? জি স্যার, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কেউ কেউ কি চায় আমি ভাইয়া, স্ট্যাটিস্টিক্স? আসসালামু আলাইকুম। ইয়েস, আমি ওয়ালাইকুম একটা আসসালাম। প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি একটু জি আগে sure. যে বিষয়টা বললেন যে রিভিউ পেপারে যদি আমরা কোনো একটা তথ্য সাইট করি যেটা একটা অরিজিনাল পেপার রয়েছে, তো এমন যদি কোনো কেস হয় যে হচ্ছে সেটা রিভিউ পেপার না, কিন্তু কোন একটা পেপার যেটা পাবলিশ হয়েছে 2020 সালে, উনি হচ্ছে কোনো একটা ডাটা নিয়েছে যে পেপারটা পাবলিশ হয়েছে 2015 সালে। তো ওকে, এক্ষেত্রে আমি যদি আমার পেপারে ডাটা নিতে মানে ওই ডাটাটা নিয়েছি, তো আমি হচ্ছে কোনটা সাইড করব, যেটা অরিজিনাল? আর আরেকটা প্রশ্ন যে হচ্ছে যদি আমি দুইটাই সাইড করি তাহলে কি এটা একটা মানে ভুল পদ্ধতি বা কোনো সমস্যা? এই ক্ষেত্রে মানে 15 সালেরটাও সাইড করলাম, 20 সালেরটাও করলাম, এমন এই এটা বিষয়টা বরং একটু আমি ক্লিয়ার মনে করি। হতে চাচ্ছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমি মনে করি এটা একটা ক্লেভার অ্যাপ্রোচ, যে আমি দুইটাকেই সাইড করলাম, যে আমি তথ্যটা এই পেপার থেকে জেনেছি ওই পেপার সম্পর্কে, আমি দুইটাকেই সাইড করলাম। দেয়ারস নো অফেন্স ইন দ্যাট। এখানে এখানে কোনো ভুল হবে বলে আমার মনে হয় না। ওভার সাইটেশন বলে কিছু নাই। আমি যে আমার যদি তথ্য আমি দেখালো যে, কিন্তু এটা হয়তো আমার একটা ক্লেমের বিপরীতে আমার তখন দেখালো যে 10টা সাইটেশন দিচ্ছি, তখন আমার মনে হয় একটু অড দেখায়, যদি না আমার অ্যাপ্রোচটা ডিমান্ড করে। যেমন আমি একটা সেন্টেন্স বললাম যে আপনারা কেউ যদি এই বিষয়ের উপর আগ্রহী থাকেন, আমার ফিল্ডে আমি প্রায়ই দেখি, বিশেষ করে রিভিউ পেপারগুলিতে, যে আমার এই রিভিউ পেপারটা হচ্ছে এই টপিকটার এই অ্যাসপেক্টটা নিয়ে কথা বলবে, কিন্তু আপনি যদি আরেকটা অ্যাসপেক্ট চান ওই অ্যাসপেক্টটা, তাহলে আপনি এই এই পেপারগুলি দেখতে পারেন। তখন সেখানে দেখা গেলো যে 5টা 7টা 10টা সাইটেশন করে দিয়েছে তারা। সেখান থেকে কোনো তথ্য নিল না, জাস্ট হচ্ছে একটা রিসার্চারকে হেল্প করার জন্য, যে এই সম্পর্কিত আপনি আরো তথ্য চাইলে আপনি এই আর্টিকেল গুলিকে ফলো করতে পারেন, এই রিভিউ গুলিকে ফলো করতে পারেন। তো সেটা এরকম কেস যদি না হয়, তাহলে আমার সিম্পল একটা ক্লেম, সেই ক্লেমটার পেছনে আমি 10টা দেখালো সাইটেশন দিচ্ছি, এরকম 10টা 15টা সাইটেশন দিয়ে এক একটা সেন্টেন্সের পরে আমি আমার পেপারটাকে মানে এভাবে ভর্তি করছি, তাহলে একটু অড দেখায় আমার মনে হয়। এত বেশি সাইটেশন দরকার হয় না। কিন্তু যদি সেটা 2টা 3টা 4টার মধ্যে থাকে, তাহলে আমি দুইটাকে সাইট করতে পারি, 2015টাকেও করলাম 2020টাকেও করলাম। কিন্তু যদি আমার মনে হয়, আমি এটা বলছি যে হচ্ছে 2020-এর পেপারটা, তো তারা তো আর রিপিট করবে না সেই একটা এক্সপেরিমেন্ট, তো আরেকবার করে সেটা আরেকটা অরিজিনাল রিসার্চ আসলে হলো না, সেটা করে না। তারা তো নিশ্চয়ই কোনো না কোনো একটু ডেভিয়েশন করেছে আগের পেপারটা থেকে, তাই না? তো আমি যে তথ্যটা দিতে যাচ্ছি সেটা আসলে কোনটা থেকে কার সাথে যাচ্ছে বেশি, হ্যাঁ, সেটা আইডেন্টিফাই যদি আমি করতে পারি যে আমার 20টার সাথে বেশি যাচ্ছে অথবা 15টার সাথে বেশি যাচ্ছে, তখন একটা দিলে হলো। কিন্তু আমার যদি মনে হয় একটু কনফিউশন আছে অথবা দুইজনের কম্বিনেশনে আমি একটা কিছু বলতে যাচ্ছি, তখন দুইটাকে সাইড করলাম, যে নো রং ইন দ্যাট। হ্যাঁ, এই জায়গাতে একটা জানার ছিল। সাইটেশনের আপনি বললেন যে অনেক সময় দেখা যায় যে বেশি সাইটেশন হয়ে যাচ্ছে। তো অ্যাজ এ জুনিয়র রিসার্চার হিসাবে আমি কিভাবে বুঝবো যে আমার সাইটেশনটা বেশি হয়ে যাচ্ছে বা আরো একটু কমানো উচিত? সেটা ওই যে বললাম যে আমি একটা সেন্টেন্স বলতেছি, আমি দেখালো আমার ইন্ট্রোডাকশনে, ফর এক্সাম্পল, ইন্ট্রোডাকশনে কতগুলি লাইন থাকবে, ধরো 30টা হয়তো সেন্টেন্স, হ্যাঁ 20টা 30টা সেন্টেন্স। সেই 30টা সেন্টেন্সের মধ্যে আমি একটা সেন্টেন্স বলছি, তারপরে দেখালো যে 10টা সাইটেশন, তারপরে আরেকটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স পরে আরেকটা সেন্টেন্সে গিয়ে আমি আবার 10-15টা সাইটেশন দিচ্ছি। আমার মনে হয় সেটা একটু ভাবার বিষয়, যে আমি কি চাচ্ছি এতগুলি তথ্য দিতে, নাকি আমার আলোচনাটা দাঁড় করাতে তো আসলে এতগুলি সাইটেশনের দরকার হয় না। আমার যে গল্পটা আমি দাঁড় করানোর চেষ্টা করছি আমার ইন্ট্রোডাকশনে, সেটা
একটা আমি যদি অরিজিনাল সোর্স পাই, আমি যে কথাটা বলছি তার বিপরীতে, তাহলে একটা দুইটা তিনটা সাইটেশন হইলেই আমার মনে হয় এনাফ হয়ে যায়। তো যখনই আমি একটা ক্লেমের বিপরীতে আমি 8টা 10টা 15টা সাইটেশন দিতে যাচ্ছি, আমার মনে হয় তখনই সেটা ওভার সাইটেশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর সেটাও আসলে এমন না যে সেটা হলো একদম আউটরাইট মানে রিজেকশন পাবে তোমার পেপার, হ্যাঁ, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে একটা অড লুকিং একটা অ্যাপিয়ারেন্স চলে আসে, যে আমার একটা সেন্টেন্সের বিপরীতে প্রায় থেমে থেমে 2-3টা সেন্টেন্স পর পরই আমি 10-15টা আমি সাইটেশন দিচ্ছি। তখন দেখা গেলো যে যারা রিভিউয়ার থাকবে, তো রিভিউ প্রসেসের ভিতর দিয়ে পাবলিশ করতে হবে, বা তারাই বলবে যে এত সাইটেশন হয়তো দরকার নাই। তো এটার কোনো আসলে সেরকম কোনো ব্যালেন্স নাই যে আমি মেপে এতগুলি সাইটেশন দিলে ভালো হবে, 15টা 20টা 30টা আমার গোটা পেপারে। এটার কোনো মাপ নাই। আর সেটা ডিপেন্ড করবে আমার আলোচনাটার উপর, আমি কি বলতে চাচ্ছি, কিভাবে বলতে চাচ্ছি তার উপর। ভাই আমার একটা প্রশ্ন বুঝতে ছিল। পেরেছি, জি অবশ্যই। জি ভাই, প্রজেক্টের উপর কি রিসার্চ পেপার ডিপেন্ড করে? মানে প্রজেক্টের উপর ডিপেন্ড করে কি রিসার্চ পেপার? প্রযুক্তি বলতে বুঝলাম না। প্রজেক্ট প্রজেক্ট, আচ্ছা। প্রজেক্টের উপর ডিপেন্ড করে বলতে, হ্যাঁ, রিসার্চ পেপার তো প্রজেক্ট থেকেই আসবে, যে একটা প্রজেক্ট করার পর সেটা নিয়ে কাজ তাহলে কি করবে। আমরা কি প্রশ্নটা ভালো প্রজেক্টের করে বুঝিনি আমি। আচ্ছা ভাই, আমি প্রজেক্ট, বলছি যে প্রজেক্ট না করে কি আমি রিসার্চ পেপার লিখতে পারবো? আচ্ছা, রিসার্চ পেপার বলতে যদি অরিজিনাল রিসার্চ হয়, তাহলে রিসার্চটা কন্ডাক্ট করেই তো পেপারটা লিখতে হবে। তাহলে আমার মনে হয় তুমি বলতে চাচ্ছ যে আমি কোনো রিসার্চ করলাম না, কিন্তু আমি একটা পেপার লিখতে যাচ্ছি, সেটা করতে পারবো কিনা, তাই না? সেটা যদি হয়, তাহলে যেটা আমি একটু আগে বলেছি যে আমি রিভিউ পেপার লিখতে পারি। হ্যাঁ, আপনি চাইলে রিভিউ পেপার লিখতে পারেন, যে আমি কোনো রিসার্চ আসলে অরিজিনাল কোনো রিসার্চ করার আমার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু আমি আমার প্রোফাইল ভালো করার জন্য আমি একটা ফিল্ড নিয়ে কাজ করছি, সেটাতে আমার খুবই ইন্টারেস্ট। হ্যাঁ, তো আমি কি করতে পারি এখন? তো আপনি যেটা করতে পারেন, সেই ফিল্ডের একটা পার্টিকুলার টপিক ধরে আপনি একটা রিভিউ পেপার লিখতে পারেন। হ্যাঁ, তো পেপার লেখা সম্ভব ওই প্রজেক্ট অথবা রিসার্চ না করে। সেটা এইভাবে যে একটা রিভিউ পেপার লিখতে পারেন। উত্তরটা কি আমাদের তো দিয়েছি আমি? জি ভাই। উত্তরটা কি পাওয়া গেল? মানে আমি কি জি ভাই, ক্লিয়ার করে বলতে পারবো? আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে আমাদের তো এই সুপারভাইজারের আন্ডারে আমরা হচ্ছে রিসার্চ পেপার লিখবো। তো আমাদের আগে থেকে আমরা রিসার্চ পেপারের প্রতি আগ্রহী, কিন্তু আমাদের ওই ক্যাম্পাস বা ভার্সিটি অপরচুনিটি দেয় না। একটা ইয়ারে দেয়, লাস্ট ইয়ারে দেয়, কিন্তু তার আগে থেকে আমরা রিসার্চের প্রতি আগ্রহ বা ইন্টারেস্ট হই, কিন্তু আমাদের টিচাররা আমাদের নেয় না বা নিতে চায় না। এক্ষেত্রে কি করা উচিত ভাই? কোন ডিপার্টমেন্টের আপনি? এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। হাজি দানেশের কি? জি ভাই। কি জানো, আমি তো পার্সোনালি আমি যখন 3rd ইয়ারে ছিলাম, তখন আমার ফার্স্ট পেপার পাবলিশ হয়েছিল এক স্যারের সাথে। হ্যাঁ, তো জানি না যে স্পেসিফিকলি ওই আপনার ডিপার্টমেন্টে আসলে টিচাররা কেন পাবলিশ করতে চায় না। আমার মনে হয় যদি কন্ট্রিবিউশন থাকে, সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন, যেমন আমার ক্ষেত্রে আমি ডেটা কালেকশনে আমি খুব বড় ভূমিকা রাখছিলাম, ইভেন রেফারেন্স ফরম্যাটিং, একটু হচ্ছে রেজাল্ট সাজানো, বিভিন্ন গ্রাফ তৈরি করা, টেবিল তৈরি করা, সেগুলোতে হেল্প করছিলাম। তো আমার স্যার আমাকে দিয়েছিল, তো আমার পেপার পাবলিশ হয়েছিল। তো এমন না যে করতে পারবেন না, হ্যাঁ, ইভেন হাই স্কুলের স্টুডেন্টও রিসার্চ পেপার পাবলিশ করতে পারবে যদি মানে সেই সায়েন্টিফিক ওয়েতে মানে কাজটা করে, তাই না? তো সেখানে সায়েন্টিফিক কোনো বাধা নেই, নিষেধ নেই যে আপনি আন্ডারগ্র্যাড ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকলে পাবলিশ করতে পারবেন না। এখন কথা হচ্ছে অপরচুনিটি পাচ্ছি না আমি, স্যাররা হয়তো বলতেছে আর একটু ওয়েট করো বা নিচ্ছে না। তখন যেটা বললাম যে আপনি চাইলে একটা বিষয়ের উপর রিভিউ করতে পারেন, রিভিউ পেপার আকারে পাবলিশ করতে পারেন। আপনার কথা বুঝতে পারছি। জি ভাই, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন জি ছিল। অবশ্যই। জি, বলছিলাম যে আমি একজন নিউ কামার রিসার্চার, মানে আমি রিসার্চার হইতে চাই, তো সেই ক্ষেত্রে আমার করণীয় কি?
মানে আমার ইন্টারেস্ট আছে, আমি একটা ফিল্ডে রিসার্চ করতে চাই, তো সেক্ষেত্রে আমার করণীয় কি? ওকে, করণীয় হবে, আপনি তো নিশ্চয়ই কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত, কোনো ইউনিভার্সিটিতে কলেজে পড়েন। প্রথমেই আমি হলে যেটা জি, আমি করতাম হাজী সেটা, মোহাম্মদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, জি জি, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। ম্যাথমেটিক্স। আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে টিচারদের সাথে কথা বলা, যারা রিসার্চ অ্যাক্টিভলি করছেন। হ্যাঁ, তাদের অ্যাপ্রোচ করা যে স্যার আমি খুব ইন্টারেস্টেড রিসার্চের ব্যাপারে, তো আপনি যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন, অথবা আপনার কোনো অনগোয়িং কোনো প্রজেক্ট থাকলে সেই প্রজেক্টে আমাকে যদি ইনক্লুড করতে পারেন। এভাবে টিচারদের অ্যাপ্রোচ করা, হ্যাঁ, টিচারদের অ্যাপ্রোচ করে কাজ শিখা প্রথমে। আমি প্রথমেই এটা সবাইকেই বলবো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি যেটা করতাম, আমি যখন আন্ডারগ্রেড রিসার্চার, আমি থার্ড ইয়ারে এক স্যারের সাথে যুক্ত হয়েছিলাম। তো স্যারের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ। স্যার আমাকে কি বলবো, যেভাবে বিভিন্ন প্রজেক্টে ইনভলভ করেছেন, সেটার সেটার পরেও আমি পার্সোনালি এত বেশি ইন্টারেস্টেড ছিলাম যে রিসার্চে, আমি মানে তখনই আমি জানি যে আমি হায়ার স্টাডিতে যেতে চাই, আমি বাইরে আসতে চাই। আমার মাথায় আর অন্য কিছু নাই যে আমি চাকরির প্রিপারেশন নেবো বা কিছু। তো আমি খুবই ডিটারমাইন ছিলাম আগে থেকে। তো এই ইন্টারেস্টটা আমি স্যারকে সবসময় শো করতাম যে স্যার আমি খুবই ইন্টারেস্টেড রিসার্চের ব্যাপারে। আর এমনকি স্যারের হচ্ছে মাস্টার্সের স্টুডেন্ট ছিলেন বেশ কিছু, প্রায় 4-5 জন। আমি প্রায় সবার প্রজেক্টে ইনভলভ ছিলাম। সবগুলি যে পাবলিশ হয়েছে এমন না, কিন্তু আমার পাবলিশ হয়েছে হয়তো গুটি কয়েক, কিন্তু আমি তার থেকে বেশি, অনেক বেশি কাজ করেছি। হ্যাঁ, আমি ইভেন মাস্টার্স এর স্টুডেন্ট, মানে ভাই আপুদের আমি ফোন দিয়ে বলতাম যে ভাই কোনো কাজ থাকলে আমাকে দেন, কোনো ডেটা ইনপুট করতে হবে এক্সেলে, আমাকে দেন। তো আমার মনে হয় একদম আপনি যদি সত্যি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আপনি সেটা একদম খুলে শেয়ার করেন, হ্যাঁ, স্যারদের সাথে। আর আপনার যতটুকু এক্সপেকটেশন রাখে যে প্রজেক্টে স্যার ইনক্লুড করলো, করার পরে আপনার কাছে এক্সপেকটেশন হচ্ছে আপনি এই কাজটা করবেন, তার থেকে আপনি একটু বেশি করেন। দেখবেন এটাতে হয় কি, এটাতে আপনার আশেপাশের মানুষজন বুঝতে পারে যে আপনি কতটা প্যাশনেট এই ব্যাপারে। আমি ফোর্থ ইয়ারে উঠতে উঠতে আমার ফ্রেন্ড, আমার আশেপাশের বন্ধু মহল থেকে শুরু করে অনেক টিচার বলা শুরু করছে যে আমি আমি হয়তো মাস্টার্স দেশের বাইরে করব, আমি জার্মানি চলে গেছি, আমি অস্ট্রেলিয়া চলে গেছি, মানে এরকম প্রায় প্রায় গুজব উঠতো। কারণ আমি আসলে ফাইনাল পরীক্ষার মধ্যে, ইভেন ফাইনাল পরীক্ষার ভেতরে তো 2-3 দিন গ্যাপ থাকে, আমি গিয়ে ল্যাবে কাজ করে এসেছি, দেখা গেলো যে একদিন, তারপরে আমি 2 দিনের সিলেবাস কভার করে আমি ফাইনাল পরীক্ষা দিয়েছি। তো আমি খুবই প্যাশনেট ছিলাম। তো আমার পরামর্শ হচ্ছে, যদি আপনি সত্যি প্যাশনেট হন, তাহলে সেই প্যাশনটা শো করেন, নট অনলি টু ইয়োর টিচার্স বাট অলসো টু সিনিয়র্স। হ্যাঁ, যারা সিনিয়র একটু হলেও রিসার্চে যুক্ত আছে, তাদের রুমে যান, তাদের সাথে কথা বলেন, তাদেরকে ফোন দেন যে ভাই আপনি কি করছেন, কিভাবে করছেন আপনি, আমি একটু এক্সেলটা শিখি, একটু SPSS টা শিখি। আগে কাজ শিখেন। আপনি যখন এরকম শিখে যাবেন, তখন তখন টিচাররাই বুঝবে যে আরে এই ছেলে তো খুব প্যাশনেট, একে একে হেল্প করাই যায়, বা তারাও বুঝবে আসলে যে আপনার ইন্টারেস্টটা কোথায়। তখন আমার মনে হয় যে প্রজেক্টে নিতে বাধ্য তারা এক প্রকার, হ্যাঁ, নৈতিকভাবে। তো এই কাজটা আপনি করতে পারেন, হ্যাঁ, যে জুনিয়র রিসার্চার হয়ে যদি কোনো একটা প্রজেক্টে, কোনো একটা প্রজেক্ট বলতে এখন তো ডিফাইন্ড কোনো এরিয়া থাকবে না আপনাদের, আপনারা জাস্ট রিসার্চার হতে চান, তাই না? হ্যাঁ, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সেই আগ্রহটা যে আমি করতে চাই, সেটার জন্য তো রিসার্চ তো আসলে ওই অনেকগুলি কম্পোনেন্টের সমন্বয়ে হয়। যেমন আপনার আপনার আহ, আপনার ওয়ার্ডে স্কিল কি, একটা একটা ফরম্যাট তৈরি করা, হ্যাঁ, একটা পার্টিকুলার ওয়েতে একটা প্যারাগ্রাফ লেখা, তারপরে এই যে রেফারেন্সটা কিভাবে ম্যানেজ করতে হয়, আমি যেটা একটু পরে আলোচনা করব। বিভিন্ন টুল আছে, বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলি ব্যবহার করে রেফারেন্স ম্যানেজ করতে হয়। তারপরে এক্সেল, দেখালো যে ডেটা অ্যানালিসিস, টুকটাক বিভিন্ন জিনিস করা যায়। তারপরে SPSS আছে, ইভেন এখন আর অনেক পপুলার, হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন অনেক পপুলার। তো এগুলি আপনি শিখতে পারেন। তো আগে স্কিলগুলি শিখেন, তারপরে প্রজেক্ট অবশ্যই আসবে। আর যদি সেটা নাও আসে, তাহলে তো আপনি মাস্টার্স যদি করেন, সত্যি রিসার্চে আগ্রহী হয়ে থাকেন, তাহলে তো অবশ্যই মাস্টার্স করবেন। তো দেশে হোক বাইরে হোক, মাস্টার্সে আপনার রিসার্চ করাই লাগবে, তাই না? তো ভাই সেখানে আসসালামু আপনি আলাইকুম, একটা ভালো প্রথমে প্রজেক্ট কি করে দাম হেল্প দেন? করতে পারবেন। ভাই তাহলে যদি আমরা কোশ্চেন অ্যান্সারিংটা ভাই শেষের দিকে করলে হয়তো ভালো ভাইয়া হয়। বলছিলাম যে আমি যাদের একজন যাদের স্যারের সাথে কোশ্চেন আছে। ইনভলভ হয়ে আছি,
হুম হুম। জি, আমি একজন স্যারের সাথে কন্টাক্ট করছি, তো স্যারের সাথে কাজ করতেছি। এখন বিষয়টা হচ্ছে যে কত- মানে স্যার কেমন চাচ্ছেন, মানে আমি যে মূলত ডিজিজ মডেলিং নিয়ে কাজ করতেছি, তো আমি বিষয়টা বলতে চাচ্ছি এরকম যে আমি মানে কোন ওয়েতে গেলে দেখা যাচ্ছে যে এই বিষয়টা সম্পর্কে আরো বেশি জানতে পারবো, বা কিভাবে একজন রিসার্চার মানে কথা আটকে ভালো আটকে যাচ্ছে। রিসার্চার হওয়া যায়, মানে এটার জন্য আমার কি কি করণীয়। মানে আমি একজন স্যারের সাথে কানেক্টেড আছি, আরো ভালো কানেক্টেড আছি রিসার্চার হতে তো কি আমি করণীয়, তাই তো একজন ভালো প্রশ্ন? রিসার্চার হওয়ার জন্য মানে কি কি স্টেপ ফলো করতে পারি, যে পেপার পড়া বা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই আচ্ছা, প্রশ্নটা মনে হয় বুঝতে পেরেছি, যে আরো ভালো আমি ভালো করতে চাই, আমার ফিল্ডে আমি ভালো একদম নামকরা রিসার্চার হতে চাই, কি করতে চাই। তো এখন আমার ভাই একটা মিনিট একটু কথা বলতাম ভাই, একটু অনুমতি দিলে ভাই। অন্যান্য কি হ্যালো, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, জি ভাই বলেন, আপনার কথা শোনা যাচ্ছে। জি ভাই আমি মিউট সফটওয়্যার হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। আজল আর ভাই আমি আপনি রিসার্চ, মিউট হয়ে আছেন। এখন শোনা যাচ্ছে আচ্ছা, না? আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে। জি জি জি। তো আমি মানে ধরেন আমি এনএলপি নিয়ে আইডিটেশন নিয়ে মানে রিসার্চ পেপার করতে চাই, কিন্তু আমি এই প্রসেসটা বুঝছি না যে কিভাবে করা যায়। আমি ধরেন এসপিএসএস এর কাজ পারি, বা আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি, বা মেশিন লার্নিং নামে কাজ করার অভিজ্ঞতা আছে আমার। আমি জব 2 বছর 3 বছর যাবত জব করছি, 22 সালে জব করতেছি। আর আমার বাইরে জি যাওয়ার জি। ইচ্ছা আর কি। আমার আমার বিএসসি এই এই বছরই শেষ হয়েছে আর কি। তো আমার দ্রুত যদি দুটো পেপার হয় তাহলে আমার একটু স্কলারশিপ পাইতে সুবিধা হবে আর কি। আমার সিজিপিএ একটু কমে জি জি। গেছে, 3.44 আছে, মানে 3.5 নাই। তো আমি নিজে ওকে। কনফিউশনে যে আছি যে আমি কি আরেকটা কোর্স নিয়ে 3.5 করব না কি করব, মানে না, মানে একটু আমার 3.5 স্কলারশিপ এর না হলে দরকার নেই। যাওয়াটা টাফ আমার জন্য। না, সিজিপিএ 3.5 যে একেবারে লাগবে, নট নেসেসারি। যেটা বললেন যে রিসার্চে জি ফোকাস করতে পারেন, হ্যাঁ। রিসার্চ আপনি অনেক টুল জানেন, আপনি কোন টিচারের সাথে জি পরামর্শ করে একটা প্রজেক্ট আইডেন্টিফাই করেন, একটা রিসার্চ মানে টপিক আইডেন্টিফাই করেন। সেটা আইডেন্টিফাই করে আমার মনে হয় আপনার অ্যানালিটিক্যাল যত টুল আছে সব ব্যবহার করে আপনি ডেটা প্রডিউস করে আপনি একটা পেপার করতে পারেন। কিন্তু একটু গাইডেন্স দরকার, জি। আপনার ফিল্ডের আপনার টিচারদের সাথে কথা বলতে পারেন। আমি যে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ আছে ওখানে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি আর আইসিটি অ্যাওয়ার্ড পেয়েছি। এবার আমরা নাসাতে যে প্রজেক্ট করছিলাম, আমি ওর উপর কি কোনো পেপার লিখতে পারবো? তাহলে মনে করেন আমার মানে আমার কাছে ডাটা আছেই তো, মানে আমি তাহলে আমার জন্য কাজটা সহজ হবে। এক্স্যাক্টলি, একটু আর গাইডেন্স আমার দরকার, সেই ডাটাটা কি পাবলিশের যোগ্য কিনা সেটা একটু পরামর্শ নিতে পারেন সেই ফিল্ডে যারা কাজ করছেন আপনার ডিপার্টমেন্টে। আমার মনে হয় কোনো টিচারের জি জি শরণাপন্ন হতে পারেন। হ্যাঁ, গিয়ে দেখাইলেন যে আমি এই এই কাজ করেছি, এটাকে একটা পেপার হুম, আকারে আমি করতে পারবো কিনা, একটু গাইডেন্স দরকার, হ্যাঁ। তো সেই রিলেভেন্স জি জি। গাইডেন্সটা পাবেন আপনার টিচারদের কাছ থেকে আমার মনে হয়। মানে এই ক্ষেত্রে আপনি আমাকে হেল্প করতে মানে পারবেন কিনা? আমার কি কি ফিল্ড, কি কি নিয়ে কাজ করেন আপনি? হুম, আমি জাভা নিয়ে কাজ করি। আমার মঙ্গোডিবি মানে মান ডেভেলপার আর কি। কি ডেভেলপমেন্ট? আমি রিয়াক্ট নিয়ে কাজ করতে পারি, নোড জেএস দিয়ে কাজ করতে পারি, মঙ্গোডিবি নিয়ে কাজ করতে পারি আর কি। মানে রিসার্চটা কি টাইপের, এগুলো তো টুল বলতেছেন আমার মনে হয়। মানে জি, কি আমি টুল বলতেছি আর টপিকের কি। গবেষণাটা কি ভাইয়া কোন উনি বিষয়ে? আইডিটেশন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। এনএলপি নিয়ে আর কি। আমার আচ্ছা, কথা কি আপনি আমার বুঝতে আমার পারছেন? ফিল্ডের বাইরে আইটি ভাইয়া। রিলেটেড। আচ্ছা, আমার ফিল্ডের বাইরে ভাইয়া, এটা আমি যতগুলি নাম বলছেন ইভেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। তো আমার মনে হয় না আমি একটা খুব বেশি একটা আচ্ছা ভাই, ঠিক আছে, হেল্প করতে সমস্যা পারবো। নেই। জি জি হুম, জি। জি, বুঝতে পারছি। কিন্তু আপনার সমস্যা নেই টিচারদের ভাই। আপনি একটু হেল্প নিতে পারেন, একটু গাইডেন্স নিতে পারেন আমার মনে হয়। যদি ভাই অনুমতি দেন, অনেক। আমি আপনার ইনবক্সে বা এই গ্রুপে ইনবক্সে দেখা গেলো মানে যে ইনস্ট্রাকশন আছে, আমি আমার প্ল্যানটা একটু দিলাম, আপনি একটু যদি রিভিউ করে দিতেন যে না এটা এইভাবে করতে পারবে বা ওরকম করতে পারে, তাহলে সুবিধা হয় আর কি। আচ্ছা, সেটুক হয়তো করা যেতে পারে। আমি ক্লাস শেষে হচ্ছে রাজনকে বলবো আমার কন্ট্যাক্ট ইনফরমেশন সবার সাথে শেয়ার করতে।
হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে আমার যথাসাধ্য আমি ট্রাই করবো জি, জি। মানে হেল্প আমার যে করার, যদি আমি প্ল্যানটা পারি। ধরেন এখানে তো এভাবে গুছাই বলতে পারছি না, আমি একটু লিখে দিলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, মানে ওকে, আপনি ওকে, ওটা সহজে ক্যাচ ওকে, আপ করতে কথা হবে পারবেন। তাহলে। হ্যাঁ, ক্লাসের পরে জি জি কথা ভাই, হবে আসসালামু তাহলে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওকে। বলছিলাম যে স্যার ভাইয়া 2B আসসালামু আলাইকুম। রিসার্চ স্যার আমার কি করা উচিত? আচ্ছা, ওইটা আমি ওইটাই বলছিলাম যে আসলে আপনি এখন আন্ডার গ্রাডে আছেন, তো ভালো রিসার্চার হওয়ার জন্য যেটা এখন দরকার আমার মনে হয়, সেটা আপনি তো একটা প্রজেক্টে যেহেতু আছেনই, সেটার পাশাপাশি আপনি যেই একটা ফিল্ড আইডেন্টিফাই করেন, মানে উইচ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট এট দিস স্টেজ অফ ইউর ক্যারিয়ার, যে কোনো একটা পার্টিকুলার ফিল্ড। হ্যাঁ, যখন আপনি একটা ল্যাব দেখবেন, একটা গবেষণা দেখবেন, আমার মনে হয় সব বিষয়ে ইন্টারেস্ট আসবে, যে এটা করতে চাই, এটাও করতে চাই, কিন্তু একটা পার্টিকুলার একটা ফিল্ড মোটামুটি, হ্যাঁ, একটা আইডেন্টিফাই করে আপনি সেই ফিল্ড সম্পর্কিত যত বেশি জ্ঞান পারা যায় আহরণ করেন। যত বেশি সেই ফিল্ডে আরো ভালো রিসার্চার হতে গেলে কি কি টুল জানা দরকার, সেটা আপনি বিভিন্ন টিচারের সাথে হোক, অনলাইনে বিভিন্ন সার্চ দিয়ে হোক, আপনি আইডেন্টিফাই করেন যে কি কি টুল আপনাকে হেল্প করবে ওই ফিল্ডে অনেক ভালো রিসার্চার হওয়ার। হ্যাঁ, তো সেগুলি নিয়ে আপনি আপনি শেখার চেষ্টা করেন। আর যে থিওরিটিক্যাল নলেজ, এটা যে কোনো ফিল্ডের বেসিক নলেজ গুলি হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন ছাড়া কখনো বড় বিল্ডিং হয় না, তাই না? সবাই জানে। ফাউন্ডেশনটা ইম্পর্টেন্ট, আপনার ওই ফিল্ডে ফাউন্ডেশনটা বাড়ান। পাশাপাশি আপনার ইংলিশ স্কিলটা, রাইটিং স্কিল ইজ ভেরি ভেরি কি টু বি এ গুড রিসার্চার অলসো, এবং গুড কমিউনিকেটর। হ্যাঁ, একটা রিসার্চ আমি করলাম, সেটা একটা কনফারেন্সে গিয়ে আমাকে প্রেজেন্ট করতে হবে, সেই প্রেজেন্টেশনটা কিভাবে ভালোভাবে দেয়া যায়, সেই স্কিলটা ডেভেলপ করেন। আপনারা একটা গ্রুপ করেন, সমমনা যদি কোনো স্টুডেন্ট থাকে তাদের নিয়ে একটা গ্রুপ করেন, দিয়ে আপনারা নিজেরাই একটা করে পেপার পাবলিশ করেন, সেটাকে বলে জার্নাল ক্লাব। একটা জার্নাল ক্লাব করতে পারেন, যে উইকলি অথবা বাই উইকলি একটা পেপার সিলেক্ট করে নিজেদের মধ্যে আপনারা প্রেজেন্ট করেন সেই পেপারটাতে কি আলোচনা করা হয়েছে, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত। হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে। তো এইভাবে করে যদি কিছু হ্যাবিট বিল্ড আপ করতে পারেন, তাহলে আপনি মাস্টার্স পিএইচডি তে আস্তে আস্তে আহ, অনেক ভালো একজন রিসার্চার হয়ে যাবেন, আই বিলিভ। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, জাযাকাল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন ছিল, স্যার আপনি পারমিশন রিসার্চ দিলে পেপার করতে পারি? স্যার আমাদের ক্লাসটা আচ্ছা, শেষ করে রিসার্চ কোশ্চেনগুলো পেপার নিলে ভালো পড়ার জন্য হইতো। কোনো ওয়েবসাইট সাজেস্ট করলে ভালো হয়। স্যার আমাদের ক্লাসটা শেষ করে একজন একজন কোশ্চেনগুলো করে নিলে কথা বলে ভালো আমার হইতো। জন্য ভালো হয়। ক্লাস শেষে আচ্ছা, প্রশ্নগুলো নিলে স্যার ভালো হয়। আচ্ছা, কেউ কিছু মনে করবেন না, আমি সবাইকে মিউট করে দিয়েছি। আমি মনে করি যে হয়তো যদি ভাই যদি ক্লাসটা রান করতে পারতো, শেষ করে তারপরে যদি সবাই কোশ্চেন করতেন তাহলে একটু ভালো হতো। এবারে তো সবাই একটু কাইন্ডলি একটু ধৈর্য ধরেন, ভাইকে একটু ক্লাসটা শেষ করতে দেন। ভাইয়ের যে একটা যে স্লাইডটা আছে সেটা শো করতেছে, দেন আপনারা একটু কোশ্চেন করবেন প্লিজ। আজম ভাই, আচ্ছা, এখন মানে আপনি আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, জি, এটা অ্যাপ্রোচ ভালো হবে। আমি দুঃখিত, হ্যাঁ, সবার প্রশ্ন আমি শুনবো। আমার আজকে ছুটির দিন আছে, রবিবার। হ্যাঁ, আমি সময় দিতে পারবো যদি আপনাদের ধৈর্য থাকে। ইভেন মানে জেনারেল প্রশ্ন আমি উত্তর দিতে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমার মনে হয় এখন আমি টপিকেই সীমাবদ্ধ থাকি, একটু টপিকটা শেষ করে নিই আলোচনাটা, তারপরে তখন এখন বেশিরভাগ জেনারেল প্রশ্ন আসছে মনে হয় সবার কাছ থেকে। তো এই জেনারেল প্রশ্নগুলোর জন্য আমি সময় শেষে দিচ্ছি সবাইকে। তো যেটা আলোচনা করছিলাম, যে রেফারেন্সিং, সাইটেশন আর রেফারেন্স নিয়ে কথা বললাম। আহ, আসলে পার্থক্যটা আশা করি বোঝা গেছে, যে সাইটেশন আসলে যখন টেক্সটের ভেতরে আমি কোনো একটা পেপারকে অথবা কোনো কোর্সকে সংক্ষেপে আমি রেফার করছি, সেটা হচ্ছে সাইটেশন। আর ইন ডিটেলসে অনেকগুলি তথ্য দিয়ে ডিটেল ফরম্যাটে যখন আমি সেই রেফারেন্সটাকে দিচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে আসলে অ্যাকচুয়াল রেফারেন্স, তাই না? তো এগুলির অনেকগুলি ফরম্যাট আছে। হ্যাঁ, আমি যেগুলি হচ্ছে বহুল ব্যবহৃত ফরম্যাট, এই 7টা ফরম্যাট আমি একটু লিস্ট ডাউন, 7টা বা 8টা আমি জানি না, কাইন্ড অফ এই ফরম্যাট গুলি নিয়ে একটু কথা বলি।
সব থেকে বহুল ব্যবহৃত হচ্ছে এপিএ ফরম্যাট। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন আছে, তো তাদের কিছু পেপার, কিছু দেখা গেলো যে জার্নাল বের হয়, মানে সাইন্টিফিক আর্টিকেল, সেগুলিতে তারা যেভাবে রেফারেন্সটা ব্যবহার করে, এই স্টাইলটা আসলে হিউম্যানিটিজে অনেক বেশি ব্যবহৃত হয়, ইভেন সায়েন্স কমিউনিটিতেও আমি অনেক বেশি দেখি এপিএ স্টাইল ফলো করা হয়। তো এই স্টাইলটার প্রথমেই হচ্ছে লিখতে হয় অথরের নেম, তারপরে ফার্স্ট নেম এবং মিডল নেম থাকে জাস্ট ইনিশিয়াল গুলা, এগুলো ফুল নেম থাকে না, লাস্ট নেমটা থাকে হচ্ছে ফুল, হ্যাঁ এখানে। তারপরে যদি দুইজন অথর হয় তাহলে অ্যান্ড ব্যবহার করে একই ফরম্যাটে আরেকজন অথরের, তারপরে পাবলিশিং ইয়ারটা ব্র্যাকেটের মধ্যে হ্যাঁ দিতে হয়, তারপরে ফুল স্টপ, ইভেন দাড়ি কমা ফুল স্টপটাও ইম্পর্টেন্ট কিন্তু রেফারেন্সিং এ। তো কখন হচ্ছে এই যে ইনিশিয়ালের পরে যে হচ্ছে এখানে একটা ডট, সেই ডটটাও ইম্পর্টেন্ট, এই ডটটা না থাকলে কিন্তু ভুল হবে। তো এখানে প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট। তারপরে এখানে ফুল স্টপ দিয়ে এইটা হচ্ছে টাইটেল, হ্যাঁ যে পেপারটাকে আমি সাইট করছি সেই পেপারটার টাইটেল হচ্ছে এটা। তারপরে এই যে সেল বায়োলজি জার্নাল, এটা হচ্ছে জার্নালটার নেম, কোন জার্নালে পাবলিশ হয়েছে পেপারটা সেটার নাম। তারপরে 45 হচ্ছে এই জার্নালটা ভলিউম বলা হয় সেটাকে। জার্নালটা তো প্রতি বছর পাবলিশ করে, তাই না, প্রতি বছরই তাদের একটা করে ভলিউম বের হয়, যেমন নিউজ পেপার দৈনিক হয়, তারপর আমাদের আছে কি সাপ্তাহিক, হ্যাঁ দ্বিপাক্ষিক, মাসিক পত্রিকা, এরকম তো বিভিন্ন টাইপের পত্রিকা হয়, এরকম বিভিন্ন টাইপের জার্নালও হয়। কোন কোন জার্নাল এক বছরে 4টা দেখা গেলো ইস্যু বের করে, সেগুলোকে বলা হয় ইস্যু। এক একটা বছরকে বলা হয় ভলিউম সাধারণত। তো সেই ভলিউম নাম্বারটা কত নাম্বার ভলিউম এটা এইভাবে থাকে, ব্র্যাকেটের ভেতর থাকে ইস্যু নাম্বার, যে এটা 2024-এর ভলিউম দেখা গেল, সেই ভলিউম নাম্বারটা হচ্ছে 45, আর ইস্যু নাম্বার হচ্ছে 3, তার মানে একটা বছরে একটা ভলিউমে দেখা গেল 2, 3, 4, 5টা ইস্যু হয়তো বের হয়, হ্যাঁ। তো সেই ইস্যু নাম্বারটা হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে থাকে, তারপর কমা দিয়ে থাকে পেজ নাম্বার, যে সেই ইস্যুতে কত থেকে কত নাম্বার পেজে এই আর্টিকেলটা পাবলিশ হয়েছে, তো সেই নাম্বারটা হচ্ছে এটা। এভাবে দিয়ে সব শেষে হচ্ছে এটা ডিজিটাল আইডেন্টিফিকেশন নাম্বার, এই লিঙ্কটা থেকে ডিরেক্টলি চলে যাওয়া যাবে ওই পেপারটায়, এটা দেওয়া হয়। তো এটা হলো এপিএ স্টাইল। এরকম এমএলএ স্টাইল, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন স্টাইল আছে আরেকটা। তো আসলে বেসটা কিন্তু একই, যে এই তথ্যগুলি থাকবে, কিন্তু এই তথ্যগুলির সিকোয়েন্স একটু একটু হয়তো এদিক সেদিক থাকবে আর কি। যেমন এখানে হচ্ছে পাবলিশিং ইয়ারটা হচ্ছে প্রথমেই আছে, আর এখানে পাবলিশিং ইয়ারটা শেষের দিকে, তাই না। তারপরে এখানে হচ্ছে পেজ নাম্বারটা কোনো কিছু না বললেই জাস্ট শুধু নাম্বার আকারে দেওয়া হয়েছে, এখানে পেজ নাম্বার এই যে পিপি দিয়ে পেজ নাম্বার হচ্ছে প্রকাশ করা হয়েছে। তো মূল তথ্যগুলি এরকম যে হচ্ছে অথরের নাম থাকবে, পাবলিশিং ইয়ার থাকবে, পেপারটার টাইটেল থাকবে, জার্নালটার নাম থাকবে, ভলিউম, ইস্যু নাম্বার এবং পেজ নাম্বার। এই তথ্যগুলিকে আসলে ঘুরিয়ে ফিরিয়ে এক এক ভাবে এক এক স্টাইলে প্রেজেন্ট করা হয়, কিন্তু মূল তথ্যগুলি একই। তো আমি এই ডকুমেন্টটাও আপনারা চাইলে আমি শেয়ার করে দিতে পারি, রাজনের সাথে শেয়ার করব, আপনারা পেয়ে যাবেন। তো এই স্টাইলগুলি হচ্ছে দেখলেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ এখানে যে হার্ভার্ড রেফারেন্সিং স্টাইল, ভ্যাঙ্কুভার স্টাইল, IEEE স্টাইল আছে একটা, আমেরিকান কেমিক্যাল সোসাইটির আরেকটা স্টাইল আছে। তো এই গেল রেফারেন্সিং স্টাইল। এখন আসি আমরা আচ্ছা, এটা আমি অলরেডি বলেছি যে আসলে কি কম্পোনেন্টস অফ রেফারেন্স, যে অথর, পাবলিকেশন, টাইটেল, ভলিউম নাম্বার, পেজ নাম্বার, এটা গেল। এখন আসি ম্যানেজমেন্ট টুল। অনেকগুলি টুল, অনেকগুলি সফটওয়্যার আছে আসলে রেফারেন্স ম্যানেজ করা। আপনি চিন্তা করতে পারেন যে আপনার পেপার লিখবেন, শেষে আপনি একটা পেপারে যদি যায়, এই যে পেপারগুলি প্রতিটা একটা করে ধরে ধরে যদি আপনাকে অথরের নাম, তারপর পাবলিশিং ইয়ার, সবকিছু এইভাবে সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ করতে হয়, তাহলে হাউ প্যাথেটিক দিস কুড বি। হ্যাঁ মানে এটা খুবই একটা আসলে বিরক্তিকর একটা কাজ হবে, তাই না, যে এতগুলি কত হবে, প্রায় 50-60টার মতো, তাই না, রেফারেন্স এভাবে ম্যানেজ করা। তো এটা অটোমেটিক্যালি করতে পারে এরকম হচ্ছে অনলাইন কিছু টুল আছে, অনলাইন বলতে আসলে সফটওয়্যারই, যেমন EndNote নামে একটা কথা বলছে, কাইন্ডলি একটু মিউট করবেন আপনাদের মাইকটা যারা কথা বলছেন। আচ্ছা, EndNote নামে একটা টুল আছে, তারপরে
জোটেরও আছে, জোটেরোটা আমি ব্যবহার করি। আমি একটা ইভেন প্ল্যানও করেছি যে আপনাদের একটা দেখাবো উদাহরণ কিভাবে ব্যবহার করতে হয়। তারপর মেন্ডেলের একটা বহুল ব্যবহৃত সফটওয়্যার, আমি আমেরিকা আসার আগে আমার মাস্টার্স আমি মেন্ডেলে ব্যবহার করেছিলাম। তারপর বিবটেক্স নামে একটা আছে, এটা ওয়ার্ডে কাজ করে না, এটা হচ্ছে ল্যাটেক নামে একটা রাইটিং সফটওয়্যার আছে ওয়ার্ড ডকুমেন্টের মতো। তো সেই ল্যাটেক ব্যবহারকারী যারা, তাদের জন্য এই বিবটেক। তো এই হলো রেফারেন্স ম্যানেজমেন্ট টুলস, এইসব ব্যবহার করে আমি রেফারেন্সিং করতে পারি খুব ইফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি। তো আমি যদি একটা উদাহরণ দেখাই যে কিভাবে ব্যবহার করা হয়, তো আমি অলরেডি জোটেরও আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। হ্যাঁ, তো এইভাবে যখন আপনি ইনস্টল করবেন তখন সেখানে আপনার পেপারগুলি আপনি বিভিন্ন ফোল্ডারের আন্ডারে আপলোড করতে পারবেন। এখানে আমার কয়েকটা পেপার আপলোড দেওয়া আছে এখানে। তো আমি ধরেন ফর এক্সাম্পল আমি একটা সেন্টেন্স লিখলাম, যে আমি কোন সেন্টেন্সটা লিখেছি, আমার রিসার্চ, ধরেন এটা আমার একটা রিসার্চ পেপার। এখন এই সেন্টেন্সটা আমি নিয়েছি একটা, এই যে কনক্লুশন, এটা মনে করেন একটা সেন্টেন্স, হ্যাঁ, আমার রিসার্চ পেপারে। এখন এখানে একটা আমি সাইটেশন ইনক্লুড করব, একটা পেপার থেকে আমি এই তথ্যটা পেয়েছি, হ্যাঁ, এই পেপারটাকে আমি সাইট করব। এখন কিভাবে করব? জোটেরও ব্যবহার করে সেটা করব। অলরেডি আমি আমার ওই পেপারটা কিন্তু জোটেরোতে আপলোড করা থাকতে হবে। এখানে ধরেন আমি ফর এক্সাম্পল এই পেপারটা আমি করব, হ্যাঁ, এই পেপারটা থেকে আমি এই তথ্যটা পেয়েছি। তাহলে আমি যেটা করব সেটা এই জোটেরোতে আপলোড করার পরে এখানে একটা জোটেরো নামে একটা ফরম্যাট আসবে, একটা ট্যাব আসবে আমার ওয়ার্ড ফাইলে, যেটা কিন্তু আগে ছিল না। এটা সিঙ্ক করে নিতে হয় আসলে। এটা একটা সিম্পল ইউটিউব ভিডিও দেখলে আপনারা পেয়ে যাবেন। যদি মেন্ডেলে ব্যবহার করতে চান তাহলে মেন্ডেলের জন্য আছে দেখলো হাজার হাজার ইউটিউব ভিডিও পেয়ে যাবেন আপনার কিভাবে ব্যবহার করতে চান, কিভাবে ব্যবহার করতে হয়। তা এখন আমি সাইটেশন অ্যাড করব। তাহলে আপনি অ্যাড সাইটেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিরেক্টলি চলে আসবে আমি কোন পেপারটা সাইট করব। ফর এক্সাম্পল এটা, জাস্ট খালি ওকেতে ক্লিক করেন, দেখেন শর্ট ফর্মে সাইটেশন হয়ে গেছে। এটা কিন্তু আমাকে লিখতে হলো না। এখন আমি এই সাইটেশনটার ফুল রেফারেন্স আমি লিখবো রেফারেন্স সেকশনে, একদম পেপারের সব নিচে। হ্যাঁ, মনে করি আমি এখানে রেফারেন্স দিব, তাই না, রেফারেন্স দিব, তাই না। এখন রেফারেন্স দেওয়ার জন্য আমাকে ওই ধরে ধরে আমার অথরের নেম, টাইটেল সবকিছু করতে হবে না। জাস্ট আমি এই বিবলিওগ্রাফি, এটাকে বলা হয় ফুল ফর্ম, এটা সে বিবলিওগ্রাফিতে ক্লিক করলে আমার ওই সাইটেশনটা যেটা ব্যবহার করেছি, দেখেন কি সুন্দর করে অটোমেটিক্যালি আমার সাইটেশনটা হয়ে গেছে। যেখানে অথরের নেম, তারপরে এই যে পাবলিশিং ইয়ার, টাইটেল পেপারের, তাই না, তারপরে এই যে জার্নালের নেম এই পর্যন্ত, তারপরে এই যে ভলিউম, এখানে ইস্যু নাম্বার, আর দেখেন কত নাম্বার, এই যে এই আর্টিকেলটা পাবলিশ হয়েছে, তারপরে এই যে ডিওআই নাম্বার। বোঝা গেল? এই একটা ডেমনস্ট্রেশন দিতে চাচ্ছিলাম। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি বিবলিওগ্রাফি অ্যাড করতে পারেন। যতগুলি উপরে সাইটেশন ব্যবহার করেছেন লেখার সময় এক একটা করে, এখানে ধরেন এখানে আরেকটা সাইটেশন দিবেন, তখন আরেকটা পেপার থেকে ওইভাবে এই বাটনে ক্লিক করে শর্ট সাইটেশনটা অ্যাড করলেন। এভাবে সব সাইটেশন অ্যাড করা আছে। আপনার মনে করেন গোটা পেপারটা আপনি লিখলেন, 10 পেজের একটা পেপার লিখছেন, এখন জাস্ট রেফারেন্স গুলি চান আপনি নিচে, তো এই রেফারেন্সে এসে জাস্ট হচ্ছে আপনি বিবলিওগ্রাফিতে ক্লিক করবেন, সবগুলি একের পর এক এইভাবে হচ্ছে চলে আসবে। এখানে দেখলো সেই 10টা 50টা যা ব্যবহার করেছেন সবগুলি চলে আসবে, আপনাকে একটা একটা করে করতে হবে না। হাউ কুল ইজ দ্যাট, তাই না? খুবই এফিশিয়েন্ট। এখন আচ্ছা, ফর্মালি আমার লেকচার আমি এখানে শেষ করছি। হ্যাঁ, এই ছিল আমার অ্যাবস্ট্রাক্ট এবং রেফারেন্স নিয়ে আমার লেকচার। এখন আই উইল বি হ্যাপি টু অ্যান্সার এনি কাইন্ড অফ কোশ্চেন। আসসালামু আলাইকুম কিন্তু ভাই, আগে একটা রিলেভেন্ট প্রশ্ন ছিল। কোশ্চেনগুলো যদি রিলেভেন্ট জি কোশ্চেন ভাই। থাকে, হ্যাঁ, একটু শুনে নেন, যে রেফারেন্স এবং অ্যাবস্ট্রাক্ট নিয়ে যদি রিলেভেন্ট কোশ্চেন থাকে তাহলে সেগুলি আগে করেন যাদের আছে। আর যদি ইন জেনারেল রিসার্চ, এই যে রিসার্চার হতে গেলে বাইরে হায়ার স্টাডি নিয়ে, হ্যাঁ, আমার সম্পর্কিত কোনো প্রশ্ন, এগুলি যদি থাকে, যেগুলি হচ্ছে আউট অফ কনটেক্সট, সেগুলি একটু পরে করেন। যাদের হচ্ছে রিলেভেন্ট কোশ্চেন আছে তারা একটু আগে করেন।
ভাই, আমার পেপার ডাউনলোড নিয়ে একটা কোশ্চেন ছিল, যদি একটু ওকে, সুযোগ দিতেন। ইয়া আমরা অবশ্যই। যখন গুগল স্কলারে কিছু পেপারের যেমন সরাসরি ডাউনলোড অ্যাক্সেস দেওয়া থাকে, যেগুলো না দেওয়া থাকে হুম সাইহাব ইউজ করি। রিসেন্ট পেপারগুলো দেখা যাচ্ছে সাইহাবও হুম পাওয়া যাচ্ছে না। আপনার কাছে কোনো ইফেক্টিভ ওয়ে আছে রিসেন্ট পেপারগুলো পাওয়ার জন্য? না, সাইহাবের উপরে অন্য কোনো ওয়েতে আর পেপার মানে ডাউনলোড করার ওয়ে আমারও জানা নেই আসলে। আমি যেটা করি, আমাদের ইউনিভার্সিটির হচ্ছে একটা পলিসি আছে, হ্যাঁ, এটাকে বলা হয় ইন্টার লাইব্রেরি লোন নামে একটা অপশন আছে। কেউ কথা বলছেন, মাইকটা কাইন্ডলি একটু মিউট করবেন। মাইকটা কাইন্ডলি বন্ধ করবেন। আচ্ছা, তো এই আমাদের লাইব্রেরিতে হচ্ছে রিকোয়েস্ট করলে তারা সেটা অন্য লাইব্রেরি থেকে ধার করে আমাকে একটা পিডিএফ পাঠায়। তো এইভাবে আমি যে কোনো পেপার পেতে পারি। তো একান্তই যদি দরকার হয় কোনো পেপার যেটা একদমই পাচ্ছেন না, আমাকে রিচ করলে আমি হয়তো সেটা আমার লাইব্রেরি থেকে ম্যানেজ করে দিতে পারি। কিন্তু সাইহাবে যদি কোনো কিছু পাওয়া না যায়, তাহলে অন্য কোনো ওয়েতে আমার জানা নেই আসলে। ভাইয়া আমার একটা কোশ্চেন ঠিক আছে, ছিল। আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি অবশ্যই। আমি যখন হচ্ছে কোনো পেপারের রেফারেন্স দিচ্ছি, মানে সাইটেশন জি করতেছি, আমি দেখা যাচ্ছে যে একসাথে 2-3টা পেজ, মানে 2-3টা লাইন বা হচ্ছে মানে মোটামুটি 2-3 লাইনের একটা কনসেপ্ট আমি হচ্ছে আমার পেপারে দিলাম। এখন আমি যখন সাইটেশনটা অ্যাড করতেছি, তো দেখা যাচ্ছে যে আমি সেই 2-3 লাইনের শেষে গিয়ে সাইটেশন অ্যাড করতেছি। এখন ওই সাইটেশনটা কি শুধু আমার শেষ লাইনটাকেই মিন করবে, নাকি হচ্ছে ওই পুরোটুকুকেই মিন করবে? দ্যাটস এ ট্রিকি কোয়েশ্চেন। আপনার যদি 3টা সেন্টেন্সই ইম্পর্টেন্ট হয়ে থাকে, তাহলে আমি 3টা সেন্টেন্সের শেষেই একই রেফারেন্স ব্যবহার করতে পারেন। দেয়ারস নো প্রবলেম উইথ দ্যাট। ও দেখা কিন্তু যাচ্ছে যে আমি সাধারণত এক এটা নাম্বার মিন করে যে একটা সেন্টেন্স শেষে যদি রেফারেন্স ব্যবহার করি, যে কোনো সেন্টেন্সের শেষে, তার মানে শুধু কাইন্ড অফ ওই সেন্টেন্সটাকেই রেফার করে, যে সেন্টেন্সটাই আমি এই পেপার থেকে আহ, পেয়েছি। তো যদি আপনার 3টা সেন্টেন্সকে মনে হয় আপনি অন্য কোনো পেপার থেকে নিচ্ছেন, তাহলে ওই 3টাতে আপনি একই সাইটেশন ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, তার মানে এক নাম্বার আমি যদি নাম্বারিং করি তাহলে এক 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 করে ওরকম সবখানে দিতে হবে। এক্স্যাক্টলি। হুম, আচ্ছা, 3টাতেই আপনি থ্যাংক এক ব্যবহার করবেন। sure. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই একটু ইন ব্রিফলি যদি বলতেন, আমি প্রথম দিকে এমএস এর যদি একটা রিভিউ আর্টিকেল লিখতে চাই, সেক্ষেত্রে কি কি স্টেপ ফলো করবো, মানে কিভাবে করলে রিভিউ আর্টিকেলটা আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো এবং পাবলিশ করতে পারবো? রিভিউ, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, এটা আই এম স্টিল লার্নিং এন্ড স্ট্রাগলিং। হ্যাঁ, যে আসলে ইফেক্টিভ ওয়ে কি আসলে রিভিউ আর্টিকেলটা এটা লেখার। তো আমি যেটা মোটামুটি আমার আন্ডারস্ট্যান্ডিং এ পর্যন্ত, আর যে পদ্ধতিটা আমি ফলো করতেছি, সেটা হচ্ছে আমি আসলে কি করতে চাই। একটা টপিক, একদম পার্টিকুলার একদম টপিক যেটা নিয়ে আমি, মানে টু দ্য পয়েন্ট, ওই টপিকটা নিয়ে কারোর সাথে আমি কনসাল্ট করতেই পারি, আমার টিচারদের সাথে, অথবা আমার টিমে যদি আর কেউ থাকে তাদের সাথে কনসাল্ট করে, অথবা আমি যদি একাই হয়ে থাকি টিম মেম্বার, তাহলে নিজের মধ্যেই একটা একদম ফ্রেমওয়ার্ক দাঁড় করানো, যে আমি ইন্ট্রোডাকশনটা লিখবো, তারপরে হচ্ছে তারপরে আমার আলোচনার সেকশনটা কি হবে। কারণ এখানে তো গতানুগতিক হবে না, এখানে তো কোনো মেথড থাকবে না, কোনো রেজাল্ট সেকশন থাকবে না। তাহলে আমি ইন্ট্রোডাকশনের পরে আমি কি আলোচনা করতে চাই, মানে মোট কথা গোটা পেপারটার একটা ফরম্যাট আগে দাঁড় করানো, সেটা একদম একদম লিখিত আকারে। হ্যাঁ, এবং সাব সেকশন গুলি সহ, মানে গোটা ডিটেলসে, যে আমি ইভেন আমার ইন্ট্রোডাকশনে আমি প্রথম প্যারাতে কি আলোচনা করব, দ্বিতীয় প্যারাতে কি আলোচনা করব, এইভাবে গোটা একটা ফরম্যাট। আসলে এত ডিটেলসে ফরম্যাটটা মনে হয় ইনিশিয়ালি আসবে না। ইনিশিয়ালি হচ্ছে মোটামুটি একটা ফরম্যাট, যে আমি আসলে একদম পার্টিকুলার টু দ্য পয়েন্টে এই টপিকটার উপর আলোচনা করব, এমনকি এটার অমুক পার্সপেক্টিভটা নিয়ে আলোচনা করব। আসলে রিভিউ পেপার যদিও শোনা যাচ্ছে যে হয়তো একেবারে 100টা পেপারের সামারি, শুধু তো সামারি লিখে দিলে পেপারটা হয়ে যায় না, কোন একটা পার্সপেক্টিভ ধরে আলোচনা করতে হয়। ফর এক্সাম্পল, আমি যেমন একটা ধরো একটা পাথওয়ে নিয়ে কাজ করছি, একটা জেনেটিক পাথওয়ে। হ্যাঁ, সেই পাথওয়েটার আমি বিভিন্ন দিক দিয়ে আলোচনা করতে পারি, যেমন সেটার কি কি জিন ইনভলভ, ওখানে কি কি
প্রসেসে একটা জিন আরেকটা জিনের সাথে যুক্ত হচ্ছে দিয়ে এফেক্টটা হচ্ছে, সেটা একটা ওয়ে, হ্যাঁ, টু অ্যাপ্রোচ দিস। আরেকটা ওয়ে হতে পারে যে আসলে এই যে পাথওয়েটা নিয়ে আলোচনা করছি সেটার এভলিউশনারি পার্সপেক্টিভটা কি, যে অন্য ব্যাকটেরিয়াতে এটা কিভাবে হয়, অন্য অর্গানিজমে এটা কিভাবে হয়। দেখো একই জিনিস, ম্যাটেরিয়াল একটাই থাকছে, কিন্তু তুমি কোন দিকটার দিকে, কোন পার্সপেক্টিভটা থেকে হচ্ছে তুমি ফলো করতেছো, তুমি চাচ্ছ আলোচনা করতে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? তো একই বিষয়ের উপর বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে কিন্তু বিভিন্ন ভাবে ডেটাগুলিকে উপস্থাপন করা যায়। তো আমি কোন ওয়েতে আগাতে চাই সেটার একটা আসলে ফ্রেমওয়ার্ক আগে দাঁড় করানো, তারপরে তখন সেই আলোচনাটা করতে গিয়ে, যেমন আমি যদি মনে করি এই পাথওয়েটার ব্যাকটেরিয়াতে কি, তখন আমি কোন পেপার খুঁজবো, ব্যাকটেরিয়াতে ওই পাথওয়েটা কিভাবে হচ্ছে সেই রিলেটেড পেপার খুঁজবো। কিন্তু আমি যদি ইভলিউশনের দিকে নাই যাই, ওই পাথওয়েটা কোত্থেকে আসলে, আমি শুধু মেকানিক্যাল অ্যাসপেক্টে গেলাম যে এই পাথওয়েটা কিভাবে কাজ করে, এই জিনটা আরেকটা জিনের সাথে কিভাবে কাজ করে, তখন আমি ওই রিলেটেড পেপার খুঁজবো, তাই না কি? তো এইভাবে করে মোট কথা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করে তারপর আমি লিটারেচার সার্চ করব যে এই বিষয়ে কি কি এক্সিস্টিং লিটারেচার আছে, সেটাকে সার্চ করে সেগুলিকে পড়ে তখন একটা সামারি আকারে পেপারটা লিখতে হবে। একটু কি ধারণা পাওয়া গেল? জি ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমার মনে হয় স্ক্রিনটা শেয়ার আমি বন্ধ করি, এখন জাস্ট গল্প করি। ওকে, মাচ বেটার। জি, কে জানি কথা বলছিলেন? আমরা যারা 7 কলেজে আছি তো তাদের তো ল্যাব ফ্যাসিলিটিস নেই, আর আমাদের টিচারদেরও কোনো হেল্প পাওয়া যায় না। তো আমি হচ্ছে ফার্স্ট ইয়ার দিলাম, ফাইনাল দিচ্ছি, তো এখন আমরা কিভাবে স্টার্ট করতে পারি? আপনার ফিল্ড কোন ফিল্ড একটু কাইন্ডলি বলবেন? বিবি। বিবিএ। আমার মনে হয় আপনি ওই ফিল্ডের কোন টপিকে ইন্টারেস্টেড সেই টপিকটা নিয়ে আগে একটু পড়াশোনা করতে পারেন, যে এখানে আসলে কি ধরনের রিসার্চ গুলি হয়, আগে একটু নিজেকে পরিচিত করাতে পারেন নিজের ফিল্ডের সাথে, নিজের আগ্রহের সাথে। হ্যাঁ, আগ্রহটা আইডেন্টিফাই করেন, তারপরে সেটা নিয়ে একটু পড়াশোনা করেন, জানেন যে আসলে কি টাইপের, সেখানে কি বেশি একটু ডেসক্রিপটিভ টাইপের রিসার্চ হচ্ছে নাকি একদম ডেটা কালেক্ট করে আমাকে অরিজিনাল রিসার্চ করতে হবে, না আসলে কি ধরনের রিসার্চটা হচ্ছে সেটার সাথে নিজেকে ফ্যামিলিয়ারাইজ করেন। তারপরে তখন একটা 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 ওয়ে আইডেন্টিফাই করেন যে আমি কি অরিজিনাল রিসার্চ করতে পারবো, যে টাইপের ডেটাগুলি দরকার সেই টাইপের ডেটাগুলি কি আমি পার্সোনালি, আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে কি ডেটাগুলি কালেক্ট করে অ্যানালাইজ করে লিখতে পারবো, নাকি আমি জাস্ট হচ্ছে একটা মেটা অ্যানালাইসিস করতে পারি। মেটা অ্যানালাইসিস মানে ধরেন 10টা পেপার নিলেন অথবা 50টা পেপার নিলেন একটা ফিল্ডের, সেই পেপারগুলিতে কি কি ডেটা প্রেজেন্ট করা হয়েছে, সেই ডেটাগুলিতে কি কি কনসিস্টেন্সি ইনকনসিস্টেন্সি, সেগুলিকে আবার মেটা অ্যানালাইসিস, এই ওয়ার্ডটা আপনি নোট ডাউন করে রাখতে পারেন, এটা নিয়ে একটু পড়াশোনা করেন যে মেটা অ্যানালাইসিস কিভাবে করতে হয়, এটা নিয়ে একটু স্টাডি করতে পারেন। হ্যাঁ, সেভাবে করে আপনি এক্সিস্টিং লিটারেচার নিয়ে আবার নতুন করে সেই ডেটাগুলিকে অ্যানালাইজ করেও কিন্তু একটা পেপার করা যায়। এই পেপারগুলিকে বলা হয় মেটা ডেটা নিয়ে কাজ করা আর কি। তো আপনি কিন্তু সেটাও করতে পারেন। আর লাস্ট অপশন হিসেবে তো রিভিউ আর্টিকেল আছে, যে আপনি একটা যে কোনো ফিল্ড নিয়ে, এটা শুরু থেকেই কথা বলে আসছি, হ্যাঁ, যে আপনার এক্সিস্টিং লিটারেচার কি কি একটা ফিল্ডের কোন অ্যাঙ্গেলে আপনি সেটাকে বিচার বিবেচনা করে আপনি একভাবে উপস্থাপন করলেন, সেটাও কিন্তু করতে পারেন। তো সেটাও আপনার প্রোফাইলে অ্যাড হবে, তাই না? তো আপনি যদি সত্যি আগ্রহী হয়ে থাকেন রিসার্চে, তাহলে করার অনেক কিছুই আছে আমার মনে হয়, কিন্তু সময় দিতে হবে। এটা কিন্তু ওভারনাইট হয়ে যাবে না, রেজাল্ট কিন্তু ইটস নট গোনা কাম ওভারনাইট। হ্যাঁ, আপনাকে ধৈর্য ধরে দিনের পর দিন সেই ফিল্ডের সাথে পরিচিত হয়ে পেপারগুলি পড়ে নিজেকে তৈরি করতে হবে সেইভাবে। উত্তর কি দিতে পারলাম? জি ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যালো ভাই, শুনতে লিটারেচার পাচ্ছি। রিভিউ,
হ্যাঁ ভাই, লিটারেচার রিভিউ নামক পার্টটা কি রিসার্চ পেপারে রাখা জরুরি, নাকি এই পার্টটা আমি ইন্ট্রোডাকশনে অ্যাড করে দিলাম, মানে আলাদা নামে কোনো পার্ট থাকবে না যেটা আমি লিটারেচার রিভিউ এরকম সামথিং? এক্স্যাক্টলি লিটারেচার অফ রিভিউ নামে